আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। চলে এলাম প্রফেশনাল ফটোশপ কোর্সের দ্বিতীয় পর্বে। আজকের পর্বে থাকবে অনেকগুলো গুরুত্বপূর্ণ টুলস এবং অপশনের ব্যবহার, যেগুলো ব্যবহার করে আপনি অনলাইন মার্কেটপ্লেসে বিভিন্ন ক্লায়েন্টের ফটো এডিটিং রিলেটেড কাজ করতে পারবেন। যারা আমার প্রথম পর্বটি দেখেছেন তাদের জন্য আজকের পর্বটি সহজ হবে। আপনি যদি প্রথম পর্বটি মিস করে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন পরবর্তী নোটিফিকেশনটা আপনি সহজেই পেয়ে যান। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আপনি পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো বা আপনি গুরুত্বপূর্ণ কোনো টপিকস বা কোনো টুলস আপনি মিস করে ফেলবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। এই পর্বে আমি দেখাবো ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল, এই দুইটি টুলের ব্যবহার। প্রথমে আমরা দেখব হচ্ছে ক্রপ টুলের ব্যবহারটি। ক্রপ টুল দিয়ে সাধারণত দুইটা কাজ করা হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনি যে কোনো একটা ইমেজকে ক্রপ করতে পারবেন, অর্থাৎ পেজটাকে ছোট করে আনতে পারবেন। সেটা ইমেজ হতে পারে বা কোনো একটা সাদা পেজ হতে পারে, ঠিক আছে। আপনি পেজটাকে ছোট করতে পারবেন। এই যে দেখেন, ক্রপ টুলটা সিলেক্ট করলে চারপাশে কিন্তু একটা বক্স ক্রিয়েট হয়ে গেছে। এই বক্সটাকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে ছোট করতে পারবো। এবং আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে চাইলে আমরা এটাকে বড় করতে পারবো। তো এই ক্ষেত্রে বড় করতে চাইলে বাইরের দিকে টানতে হবে, আর যদি ছোট করতে চাই তাহলে এটাকে ভিতরের দিকে টানতে হবে। যেমন ধরেন, এখন আমি যদি এই পাশ থেকে এটাকে এইদিকে টেনে নেই তাহলে কিন্তু ছবিটার বাইরের যে বাড়তি যে অংশটা আছে বাম পাশে, এটা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এবং চাইলে উপর থেকে নিচ থেকেও আমরা ছবিটাকে কিন্তু এভাবে ক্রপ করতে পারবো। এবং আপনার যখন কাজটা শেষ হবে, অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনি যখন সাইজটা ওই সাইজে করে ফেলবেন, এই বক্সের সাইজটা, সেই ক্ষেত্রে আপনাকে এই যে উপরে তিনটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে যে আনডু, এটা অর্থাৎ আপনার আগের অবস্থায় এটাকে নিয়ে আসবে। এটা হচ্ছে ক্যান্সেল, ক্যান্সেল করলে এই বক্সটা আবার পূর্বের যেই অবস্থায় ছিল, অর্থাৎ পুরো পেজ জুড়ে এই বক্সটা থাকবে, তখন ওইটা ওইরকম হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনি যদি এইটাকে কারেক্ট করতে চান, অর্থাৎ রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে এইটাতে ক্লিক করতে হবে। এই তো এখন এইভাবে আমরা একটা ছবিকে ক্রপ করতে পারছি। আমি এখন জাস্ট আনডু করে নিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। এখন আমি পেজটাকে বড় করে দেখাবো। তো পেজটাকে বড় করার জন্য খুবই সিম্পল, আপনার যেই পাশে পেজটাকে বাড়ানো দরকার আপনি সেই পাশে গিয়ে জাস্ট এটাকে যদি টেনে দেন তাহলে কিন্তু পেজটা বেড়ে যাবে। আর এই ক্ষেত্রে এই বাড়তি অংশটাতে কালার আসবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা। ব্যাকগ্রাউন্ডটা এখন হোয়াইট আছে, যার কারণে হোয়াইট কালার আসছে। আমি এটাকে ওকে করলাম, করার পরে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পরে তারপরে যদি আমি এখন আবার ক্রপ টুল দিয়ে পেজটাকে বাড়াই, সেক্ষেত্রে আমরা দেখব এখানে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটা আছে সেটা চলে আসছে। অর্থাৎ আমরা ক্রপ টুল দিয়ে সাধারণত দুইটা কাজ করতে পারছি। একটা হচ্ছে পেজটাকে ছোট করতে পারবো, সেটা পেজ হোক কোনো একটা ছবি হোক, ছোট করতে পারবো, এবং আমরা পেজটাকে বড় করতে পারবো। আর এই ক্ষেত্রে যদি এমন প্রয়োজন হয় যে নির্দিষ্ট একটা সাইজ ক্লায়েন্ট বলে দিল, এই সাইজে যদি ইমেজটাকে ক্রপ করতে হয়, সেই ক্ষেত্রে ক্রপ টুলের কন্ট্রোল বারে দুইটা ঘর আছে। এই দুইটা ঘরে সেই ভ্যালুটা দিয়ে দিলেই এই বক্সের সাইজটা সেই সাইজ অনুযায়ী চলে আসবে, এবং আমরা এন্টার বা এই যে এখানে রাইট চিহ্ন ওইটাতে ক্লিক করলেই কিন্তু সেই সাইজে এটা চলে আসবে। যেমন মনে করুন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 900 এবং এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 600, তাহলে এই যে বক্সের সাইজটা কিন্তু এই অনুপাতে চলে আসছে। এবং আপনি এখন এই জায়গাতে কোন অংশটুকু রাখবেন, ঠিক আছে, সেইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এন্টার বা ওকে প্রেস করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে মূলত ক্রপ টুলের ব্যবহার। এখন আমরা দেখব হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহারটি। তো পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহারটা দেখার জন্য আমি এখানে আরেকটা ইমেজ ওপেন করে রাখছি। এই ইমেজটাতে আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে। আর এই মুহূর্তে এখন কিন্তু ক্রপ টুলটা সিলেক্ট করা আছে এবং এই রেশিওটা সিলেক্ট করা আছে, যার কারণে এই সাইজটা কিন্তু ছোট হয়েই দেখাচ্ছে। তো আমরা এটাকে চাইলে ক্লিয়ার করে ফেলতে পারি। ক্লিয়ার করলে এটা এই সাইজটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, এবং এটা আমরা যদি আরেকবার ক্রপ টুলটা সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা কি? পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা হচ্ছে যে অনেক সময় এই ধরনের আপনার বাঁকা বা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি থাকে, ঠিক আছে। তো সেই অ্যাঙ্গেলের ছবিটাকে আপনি যদি
আপনার স্ক্রিন বরাবর মানে সমান সমান করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করতে হবে। যেমন এইটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন এই 4টা কর্নারে জাস্ট 4টা ক্লিক করতে হবে, তারপরে ইন্টারপ্রেস করলে এটা সোজা হয়ে সামনে চলে আসবে এবং বাইরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই কর্নারে এসে একটা ক্লিক এবং এখানে এসে একটা ক্লিক, তারপরে এই কর্নারে এসে আরেকটা ক্লিক করলাম। এখন ইন্টারপ্রেস করার আগে আপনি যদি এডিট করার প্রয়োজন হয় যে না আরেকটু কম বেশি করব, সেক্ষেত্রে এখন কিন্তু এডিট করতে পারবো। করার পরে যখন আমরা এন্টার বাই যে এখানে এটাতে ক্লিক করব, তখন এটা সোজা হয়ে সামনে চলে আসতেছে। তো এই ধরনের কোনো বাঁকা ইমেজকে যদি সোজা করে কাজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি পার্সপেক্টিভ ক্রপ টুলটা ব্যবহার করে ইমেজটাকে এইভাবে সোজা করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে স্ক্যান করার পরে স্ক্যান করা ডকুমেন্টটা বাঁকা থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু ছবিটাকে এইভাবে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলটার মাধ্যমে সোজা করে তারপরে আমরা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। এই পর্বে আমি দেখাবো ফ্রেম টুলের ব্যবহার। ফ্রেম টুল মূলত হচ্ছে দুই ধরনের ফ্রেম ক্রিয়েট করতে পারে, একটা হচ্ছে রেক্টেঙ্গেল আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল। তো এইখানে কন্ট্রোল বারে আমরা দুইটা ফ্রেমের দুইটা অপশন পাচ্ছি। প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গেল ফ্রেম, দ্বিতীয়টা হচ্ছে সার্কেল বা ইলিপ্টিক্যাল ফ্রেম। ফ্রেম টুলের মূলত কাজ হচ্ছে যে আপনি চাইলে একটা ছবিকে একটা ফ্রেমের ভিতরে প্লেস করতে পারবেন। সেই ফ্রেমটা চারকোনা বা রেক্টেঙ্গেল হতে পারে অথবা একটা সার্কেল একটা ফ্রেম হতে পারে। যেমন এখানে একটা ছবি আমি আগে থেকে নিয়ে এসে রাখছি, তো জাস্ট এর উপরে যদি আমি এখন রেক্টেঙ্গেল একটা ফ্রেম তৈরি করি, হ্যাঁ, যেমন এই যে এতটুকু একটা আমি ফ্রেম তৈরি করলাম, তাহলে এই যে বাকি অংশটা দেখা যাচ্ছে না, অর্থাৎ এই ফ্রেমের ভিতরে এই যতটুকু অংশ আছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। চাইলে আমরা এই ছবিটাকে এই ফ্রেমের ভিতরে কোন অংশটা আমরা রাখতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি সেটাকে আমরা এইভাবে ক্লিক করে ড্র্যাগ করেও দিতে পারবো। আবার যদি চাই যে না ফ্রেমটা আরেকটু বড় করব, তাহলে এই যে ফ্রেমের একটা দেখেন চারপাশে একটা বর্ডার লাইন আছে, এই বর্ডার লাইনে গিয়ে ক্লিক করলে তারপরে ফ্রেমটাকে ধরে বড় করতে পারবো। ঠিক আছে, ফ্রেমটা পরবর্তীতে যদি বড় করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে বড় করতে পারবো। আর ছবিটাকে যদি আমরা মুভ করতে চাই তাহলে ভিতরে ক্লিক করে এভাবে ছবিটাকে আমরা মুভ করতে পারছি। তো এই ফ্রেমটা আরেকটা হতে পারে, সেটা হলো আমি একটু আন্ডু করে ব্যাক করে তারপরে আবার পুনরায় আমি আরেকটা ফ্রেম তৈরি করব, সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল। তো ইলিপ্টিক্যালের জন্য জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি আগের মতোই, জাস্ট এর উপর দিয়ে ক্লিক করে যখন ড্র্যাগ করবেন তখন এটা একটা সার্কেল একটা ফ্রেম তৈরি হয়ে যাবে। জাস্ট এটাও আগের মতোই, আমরা ভিতরে যদি এটা ক্লিক করে ড্র্যাগ করি তাহলে ছবিটাকে আমরা মুভ করতে পারছি। এবং ফ্রেমটাকে যদি ছোট বড় করতে চাই সেক্ষেত্রে ফ্রেমের যে বর্ডার লাইনটা আছে এখানে এসে ক্লিক করে আমরা এই ফ্রেমটাকে ছোট বড় করতে পারবো। আর এক্ষেত্রে আগে আমরা সার্কেল বা যখন আমরা সিলেকশন টুলগুলো দেখেছিলাম, যদি স্কোয়ার বা যদি পারফেক্ট সার্কেল রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শিফট প্রেস করে ছোট বা বড় করতে হতো, তাহলে এটা পুরোপুরি বৃত্ত থাকতো। এই ক্ষেত্রেও সেম, যদি আমরা সার্কেল বা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার করে যদি আমরা ছোট বড় করতে যাই সেক্ষেত্রে শিফট প্রেস করব, আর যদি আমরা নর্মালি শিফট ছাড়া করি সেক্ষেত্রে কিন্তু এটা নর্মালি যেই রকম করব সেই রকম একটা আপনার সাইজে চলে আসবে। এই পর্বে আমি আলোচনা করব ফ্রি ট্রান্সফর্ম সম্পর্কে। ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে একটা ছবির বিভিন্ন ধরনের ট্রান্সফর্ম করার প্রয়োজন হয়, সেই কাজটা আমরা ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে করতে পারি। যেমন মনে করেন একটা ছবি আবার রোটেট করতে হবে, অথবা একটা ছবিকে ছোট বা বড় করতে হবে, অথবা একটা ছবিকে এই পাশ থেকে ওই পাশে ঘোরাতে হবে। তো এই ধরনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য ফ্রি ট্রান্সফর্ম ব্যবহার করতে হয়। তো ফ্রি ট্রান্সফর্মের জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি, আর এটা আমরা এডিট মেনুর ভিতরে গেলে এই যে এখানে পাবো ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি। তো এটা এখন দেখতে পাচ্ছেন যে এটা হাইড হয়ে আছে, এর কারণ হলো এখানে যে লেয়ারটা আছে বা যে ছবিটা আছে এই লেয়ারটা লক করা। তো লক করা থাকা অবস্থায় এই ছবিটাকে আমরা ছোট বড় কিছুই করতে পারবো না। তো এটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য জাস্ট লকের উপরে একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাচ্ছে। এখন আমি যদি কন্ট্রোল টি দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে চারদিকে একটা বাউন্ডিং বক্স ক্রিয়েট হয়েছে। এখন যে কোনো একটা কর্নার থেকে আমি যদি ছবিটাকে ক্লিক করে ড্র্যাগ করি ছবিটা ছোট হয়ে যাচ্ছে, এবং যদি ক্লিক করে উপরের দিকে নিয়ে যায় তাহলে এটা কিন্তু বড় হচ্ছে। তো ছবি ছোট বড় করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন,
এটা সবসময় খেয়াল রাখতে হবে যে ছবি যখন ছোট করবেন বা বড় করবেন সেই ক্ষেত্রে ছবির রেশিওটা নষ্ট করা যাবে না। অর্থাৎ এই যে এখন দেখেন আমি যদি কোনো কিছু প্রেস করা ছাড়া জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি, ছবিটা কিন্তু লম্বাটে হয়ে গেছে। আবার যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে এটা চ্যাপ্টা হয়ে গেছে, এটা ছবির যে রেশিওটা সেটা নষ্ট করে ফেলছে, দেখতে কিন্তু অসুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, তো এইটাকে ঠিক রেখে ছোট বা বড় করব কিভাবে, এই ক্ষেত্রে অবশ্যই শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি, ছোট করলেও এটা রেশিওটা ঠিক থাকবে এবং বড় করলেও এটা রেশিওটা ঠিক থাকবে। ঠিক আছে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এর জন্য আপনাকে অবশ্যই যে কোনো কর্নার থেকে ক্লিক করে ছোট বড় করতে হবে। ঠিক আছে, কর্নার ছাড়া আপনি যদি মাঝখানেগুলো ধরে করেন সেই ক্ষেত্রে সিসি ভার্সনগুলোতে এটা কাজ করবে, আর সিসির আগের ভার্সনগুলোতে শিফট প্রেস করে ক্লিক করলেও এটা কাজ করে না। ঠিক আছে, তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এই ছিল হচ্ছে ছোট বড় করার বিষয়টি। এখন আমরা পরের যে বিষয়টি আছে সেটা আমরা দেখব রোটেট করা। তো এই রোটেট করার বিষয়টি আমরা সাধারণত এই যে কর্নারগুলো আছে বা এই যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলোর বাইরে যদি মাউসটাকে নিয়ে যাই তাহলেই কিন্তু আমরা রোটেটের জন্য অপশনটা পেয়ে যাচ্ছি। এখানে এসে কি করতে হবে, জাস্ট আপনাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। নিচের দিকে ক্লিক করে ড্র্যাগ করলে 1 ডিগ্রি 1 ডিগ্রি করে নিচের দিকে এটা রোটেট হচ্ছে, আর যদি আপনি উপরের দিকে করেন তাহলে -1 ডিগ্রি করে উল্টা দিকে এটা রোটেট হচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি এমন দরকার হয় যে আপনি 15 ডিগ্রি অ্যাঙ্গেল পরপর রোটেট করতে যাচ্ছেন, হ্যাঁ 1 ডিগ্রি করে না 15 ডিগ্রি অ্যাঙ্গেল পরপর, সেই ক্ষেত্রে আপনাকে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করে যদি আপনি এই যে মাউসটা নিচের দিকে নিয়ে আসেন তখন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে এসে এটা বাঁকা হয়ে যাচ্ছে, আবার নিচের দিকে নিলে 15 ডিগ্রি পরে এটা রোটেট হচ্ছে। এইভাবে আপনি ছবিটাকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল পরপর রোটেট করে ছবিটা আপনি আপনার প্রয়োজন মতো আপনি এটা রোটেট করে নিতে পারছেন। ঠিক আছে, তো এই হলো রোটেট করার বিষয়টি। আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা রাইট মাউস ক্লিক করলে দেখতে পাবো। তো আমি এখন এখানে রাইট মাউস ক্লিক করলাম, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এতক্ষণ আমরা দুইটা বিষয় দেখলাম, একটা হচ্ছে স্কেল অর্থাৎ ছোট বড় করার কাজটা, আরেকটা হচ্ছে রোটেট অর্থাৎ ঘোরানোর কাজটা। এখন আমরা 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা দেখি, এর নাম হচ্ছে স্কিউ। স্কিউ এর কাজ হচ্ছে এটা সিলেক্ট করে নিলাম। এখন আমি যদি এই কর্নারগুলোতে যদি ক্লিক করে ডানে বা বামে টান দিই তাহলে দেখতে পাবেন যে কেমন হচ্ছে। ঠিক আছে, দেখেন এটা সমানভাবে এটা বামে চাপছে, মাউসটা যদি নিচের দিকেও থাকে বা উপরের দিকেও থাকে এটা কিন্তু উপরে নিচে যাচ্ছে না, এবং ডান দিকে যদি টান দিই তাহলে কিন্তু ছবিটা এইরকম হয়ে যাচ্ছে। তো আমি এখন যদি এরকম করি যে ছবিটা উপরের 2 মাথা আমি একটু কাছাকাছি আনবো এবং নিচের 2 মাথা একটু 2 পাশে ছড়ায় দিব। ঠিক আছে, তো এই ধরনের কোনো কাজ যদি করতে চাই সেই ক্ষেত্রে আমরা স্কিউটা সিলেক্ট করে কাজটা করতে পারবো। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো ক্যান্সেল করার জন্য আমি এই যে এখানে জাস্ট ক্লিক করলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর যদি আমরা রাইট চিহ্নতে ক্লিক করি তাহলে এটা ওকে হয়ে যাবে, অর্থাৎ এই অবস্থায় এটা থেকে যাবে। ঠিক আছে, তো আমি এটা ক্যান্সেল করে আবার কন্ট্রোল টি দিয়ে তারপরের অপশনটা আমি এখন দেখাচ্ছি। এখন আমি আবার কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে একটু ছোট করে দিব। তো ছবিটাকে ছোট করার সময় আমি শিফট প্রেস করছি, পাশাপাশি যদি অল্টার প্রেস করি তাহলে এটা সেন্টার থেকে ছোট হবে। ঠিক আছে, তো অল্টার শিফট দুইটা প্রেস করে যদি আমরা ছোট বড় করি সেই ক্ষেত্রে এরকম সেন্টার থেকে ছবিটা ছোট বা বড় হবে। তো আমি সেন্টার থেকে ছোট বড় করার জন্য অল্টার শিফট দুটোই প্রেস করে তারপর ক্লিকটা ছেড়ে এখন রাইট মাউস ক্লিক করে আমরা পরের অপশনটা একটু দেখব। এটা হচ্ছে ডিস্টোর। ডিস্টোরের কাজটা হচ্ছে স্কিউ আর ডিস্টোরের মধ্যে একটু পার্থক্য আছে। স্কিউটা আমরা দেখলাম যে যেই মাথায় আমি ক্লিক করে ড্র্যাগ করছি সেটা সমানভাবে যাচ্ছে, বাট ডিস্টোরটা হচ্ছে এই মাথাগুলোকে আমি যেইখানে নিয়ে যাব সেইখানে এটা ইচ্ছে মতো এটাকে নিয়ে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এটা ইচ্ছা মতো কিন্তু আপনি এই মাথাগুলোকে বা এই পয়েন্টগুলোকে ঘুরায় নিতে পারবেন। তো এটা আমরা আরেকটা ছবির সাহায্যে যদি দেখি তাহলে আরেকটু ভালো করে আমরা জিনিসটা বুঝতে পারবো। যেমন এখানে আমি একটা ব্যানার রাখছি, এই ব্যানারটাকে আমি এই বিলবোর্ডে এই জায়গাতে আমি এটাকে প্লেস করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে এই ব্যানারটা এই ইমেজের উপরে টেনে নিয়ে আসতে হবে। তো আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা অনেক বড় ইমেজ, ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে সেটার তুলনায়। তো এই ক্ষেত্রে ফার্স্টে কন্ট্রোল টি দিয়ে আগে আমি একটু ছোট করে নিচ্ছি, অবশ্যই শিফট প্রেস করে। এখন ডিস্টোরটা যদি আমরা সিলেক্ট করি তারপরে এই কর্নারগুলোতে যদি আমি ক্লিক করে কর্নারগুলোর সাথে কর্নারগুলো মিলিয়ে দিই তাহলে এইটার যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলে কিন্তু ছবিটা প্লেস হয়ে যাবে।
তো কাজ যখন শেষ হয়ে যাবে তারপর আমরা এন্টার বা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে এটা ওকে করে ফেলবো। তো এই হচ্ছে ডিস্টোরের কাজ, ঠিক আছে। যদি আপনার কোনো পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে কোনো ছবিকে প্লেস করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই ডিস্টোরটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে আবার কন্ট্রোল টি দিয়ে আমরা তারপরে অপশনটা একটু দেখি। এটা হচ্ছে পার্সপেক্টিভ। তো তার আগে আমি আবার ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি। এখন পার্সপেক্টিভটা হচ্ছে, এটার কাজ হচ্ছে যে যেই পয়েন্টটা আপনি ধরবেন, ধরে যেই দিকে ক্লিক করবেন তার বিপরীত সাইডের যে পয়েন্টটা থাকবে সেটাও কিন্তু তার কাছাকাছি আসবে। যদি আপনি দূরে নেন তাহলে ঠিক সমানভাবে দূরে যাবে, বা যদি কাছে নেন তাহলে ঠিক সমানভাবে কাছে আসবে। যেমন আমি এই মাথাটাকে ধরে, এই পয়েন্টটাকে ধরে যদি বামে টান দিই তাহলে বাম পাশে যে আরেকটা পয়েন্ট আছে সেটাও কিন্তু সমানভাবে এই যে কাছাকাছি আসছে। আবার যদি আমি নিচের দিকে টান দিই তাহলে বিপরীত সাইডে হচ্ছে নিচের মাথাটা আছে, সেই মাথাটা তখন নিচের দিকটা থেকে এটার কাছাকাছি কিন্তু চলে আসতেছে, ঠিক আছে। এই হচ্ছে পার্সপেক্টিভ এর কাজ। এর পরের অপশনটা হচ্ছে ওয়ার্পটা যখন আমরা সিলেক্ট করব তখন এই পয়েন্টগুলোর সাথে সাথে আরও কিছু হ্যান্ডেল টাইপের কিছু পয়েন্ট চলে আসবে, ঠিক আছে। এই হ্যান্ডেলের যে পয়েন্টগুলো আছে এগুলোকে ধরে আমরা চাইলে যেরকম করে কার্ভ করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে ছবি কোনো অংশ যদি আপনার কার্ভ করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ওয়ার্পটা ব্যবহার করতে পারি। এই ওয়ার্প ব্যবহার করে আমরা এই ধরনের একটা স্টাইল আমরা তৈরি করতে পারবো ছবির ভিতরে। এই হচ্ছে ওয়ার্পের কাজ। এখন আমরা পরের অপশনটা দেখি। এখানে নিচের দিকে আমরা পাচ্ছি রোটেট 180 ডিগ্রি এবং রোটেট 90 ডিগ্রি ক্লকওয়াইজ এবং রোটেট 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। তো 180 ডিগ্রি যদি আমি সিলেক্ট করে এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরাটা ঘুরে 180 ডিগ্রি ঘুরে তারপর এটা উল্টা হয়ে গেছে। আমি এটাকে ক্যান্সেল করে আমি আবার কন্ট্রোল টি প্রেস করলাম। তারপরেরটা যদি আমরা দেখি 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এটা কি কাজ করতেছে, এটা এইভাবে ঘুরাই দিচ্ছে 90 ডিগ্রিতে। আর যদি তারপরেরটা আমরা দিই তাহলে এটা ঘোরায় এই দিকে, এটা ঘুরাই দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই ক্লকওয়াইজ যদি আপনি ঘোরাতে চান সেক্ষেত্রে এটা। এখন আমরা নিচের দিকে যেই দুইটা অপশন আছে সেটা একটু দেখি। একটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, একটা ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ হরিজন্টাল যে কাজটা করবে যে ছবিটাকে ডান থেকে বাম বা বাম থেকে ডানের দিকে এটাকে ফ্লিপ করবে, ঘুরায় দিবে, ঠিক আছে। যেমন ফ্লিপ হরিজন্টাল দিলাম, দেখেন এই সাইডটা এই সাইডে আসছে আর এই সাইডটা ওই সাইডে চলে গেছে। আমি আবার এটাকে ফ্লিপ হরিজন্টাল করে নিচ্ছি। আর লাস্টে যেটা আছে ফ্লিপ ভার্টিক্যাল, এটা উল্টা করে দিবে। ফ্লিপ ভার্টিক্যাল দিলে এটা ভার্টিক্যালি ফ্লিপ করবে। এই ছিল ফ্রি ট্রান্সফর্মের বিষয়গুলো। এখানে একসাথে অনেকগুলো অপশন আমরা দেখলাম, সবগুলোই বিভিন্ন কাজে আমাদের কিন্তু প্রয়োজন হয়ে থাকে। এই পর্বে আমি আলোচনা করব কাট, কপি এবং পেস্ট করা সম্পর্কে। আমাদের কিন্তু কাজ করতে গেলে এই কপি করা বা কাট করা বা পেস্ট করার এই কাজগুলো প্রতিনিয়ত প্রয়োজন হয়ে থাকে। আর এই কাজগুলো আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন ফাইল, ফোল্ডার, এই জিনিসগুলো আমরা কপি করা বা পেস্ট করা, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি জানি বা করে আসছি। তো ফটোশপে এই কাজটা কিভাবে করা যায় সেটাই হচ্ছে এখন দেখাচ্ছি। তো প্রথমে আসি হচ্ছে কিভাবে আমরা কাট করতে পারবো। তো কাট জিনিসটা হচ্ছে আপনি যেই জায়গাটা কাট করবেন সেই জায়গাটা ওই ছবি থেকে বা ওই জায়গা থেকে ওই জায়গাটুকু পুরোটা একেবারে ওইটা ডিলিট হয়ে যাবে এবং যেখানে পেস্ট করবেন সেটা আলাদা আরেকটা লেয়ারে চলে আসবে। যেমন হচ্ছে আমি এখানে একটা সিলেকশন করে নিচ্ছি। এই সিলেকশনটা করার পরে এখন কন্ট্রোল এক্স যদি প্রেস করি, কন্ট্রোল এক্স হচ্ছে কাট করার শর্টকাট কি। তো কন্ট্রোল এক্স প্রেস করলাম, এখান থেকে এই ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আর সব ক্ষেত্রেই পেস্ট করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ভি। তো এখানে আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আলাদা আরেকটা লেয়ারে এই অংশটুকু কেটে আলাদা হয়ে চলে আসছে। তো এই হচ্ছে কাট করার বিষয়টি। তো আমি এখানে আন্ডু করে আমি এখন এটাকে কপি করে দেখাচ্ছি। তো কপি করার জন্য কন্ট্রোল সি হচ্ছে শর্টকাট কি। তো কন্ট্রোল সি দিলাম, তারপরে যদি আমরা কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু আমরা এখানে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ যেই জায়গাতে এটা কপি হয়েছে সেইখানেই এটা পেস্ট হয়েছে, ঠিক আছে। আমি যদি নিচের লেয়ারের আইটা অফ করে দিই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, অথবা উপরের যে লেয়ারটা আসছে যেটা পেস্ট করছি সেটাকে যদি আমি একটু মুভ করি তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে পেস্ট না করে অন্য আরেকটা ডকুমেন্টে গিয়ে যদি পেস্ট করি সেই ক্ষেত্রেও কিন্তু আমার ওই কপি করা অংশটা এখানে চলে আসবে। তো একটা প্রশ্ন জাগতে পারে আপনার মাথায় যে এখানে এই ছবিটা এত ছোট আর এখানে এত বড় করে আসছে কেন।
এর কারণ হচ্ছে যে দুইটা ডকুমেন্টের সাইজ দুই রকম। এইটার সাইজটা অনেক বড় আর এই ডকুমেন্টের সাইজটা ছোট, যার কারণে ছোট ডকুমেন্টে যখন বড় ছবিটা আমি নিয়ে আসছি তখন এটা এরকম অনেক বড় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কন্ট্রোল-T দিয়ে ছোট করে দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা কপি করে পেস্ট করতে পারি। আমাদের আরেক ধরনের কপি করার প্রয়োজন হয়, সেটাকে বলা হয় কপি মার্জ, অর্থাৎ একাধিক লেয়ারকে একসাথে কপি করা। তো এখানে আমার দুইটা লেয়ার আছে, আমি আরও একটা লেয়ার ক্রিয়েট করার জন্য এই ছবিটার আরও একটা কপি তৈরি করলাম। এই কপিটা কিভাবে করেছি, মুভ টুল দিয়ে অল্টার প্রেস করে এই লেয়ারের উপরে ক্লিক করে ড্র্যাগ করে কপি করেছি। এখন আমি চাচ্ছি যে এরকম একটা সিলেকশন থাকবে, যেই সিলেকশনের ভিতরে যতগুলো লেয়ার আছে সবগুলো একসাথে কপি হবে। এখানে লেয়ার আছে 3টা, যদি আরও অনেক লেয়ার থাকে, বাট আপনাকে সবগুলো লেয়ার সিলেক্ট করতে হবে না, জাস্ট আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পরে আপনি এখন চাচ্ছেন যে সিলেকশন এরিয়ার ভিতরে যতগুলো লেয়ার আছে সবগুলো লেয়ারের যে অংশটুকু সিলেকশনের ভিতরে আছে সেটা আপনি কপি করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে Ctrl+Shift+C প্রেস করতে হবে। আমি আবারও বলছি, কপি মার্জের শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift+C, আর এই শর্টকাট কিগুলো পাবেন হচ্ছে এডিট মেনুর ভিতরে, এই যে এখানে কপি মার্জ। ঠিক আছে, তো কপি মার্জ করার পরে আমি যদি আলাদা আরেকটা ডকুমেন্ট নেই, তারপরে সেখানে গিয়ে যদি পেস্ট করি, তাহলে আমরা দেখতে পারবো আমার এই কপি করা অংশটা এখানে চলে আসছে। আমরা এতক্ষণ দেখলাম কপি মার্জের বিষয়টি। এখন আমি দেখাচ্ছি আরেকটা কপি করার সিস্টেম। সেটা হলো যে মনে করেন এই ইমেজের আরেকটা কপি আমার দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, শর্টকাট কি ব্যবহার করে আরেকটা কপি তৈরি করতে পারি। শর্টকাট কিটা হচ্ছে Ctrl+J। Ctrl+J প্রেস করলে আপনার যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেই লেয়ারে যা কিছু থাকবে সেটা আলাদা আরেকটা লেয়ারে কপি হয়ে যাবে। আর এর আরেকটা উপায় হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আপনি যদি নিউ লেয়ারের উপরে ছেড়ে দেন, সেক্ষেত্রেও এটার আরেকটা কপি কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা Ctrl+J বা নিউ লেয়ারের উপরে ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে আমরা আরেকটা লেয়ার বা আরেকটা কপি লেয়ার তৈরি করতে পারি। Ctrl+J দিয়ে কপি করার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি সিলেকশন করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরোটা কপি হবে না। যতটুকু এরিয়া সিলেকশন করা থাকবে শুধুমাত্র ততটুকু জায়গা আলাদাভাবে কেটে আলাদা আরেকটা লেয়ারে কপি হয়ে যাবে। যেমন এই যে এখানে আমরা যদি আইটা অফ করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আলাদা আরেকটা লেয়ার কপি হয়ে গেছে। ঠিক আছে, তো Ctrl+J দিয়ে আমরা সরাসরি যদি Ctrl+J প্রেস করি কোনো সিলেকশন করা ছাড়া, তাহলে পুরো লেয়ারের একটা কপি তৈরি হবে। আর যদি সিলেকশন করে আমরা যদি কপি করি, সেই ক্ষেত্রে সিলেকশন এরিয়াটাই শুধু কপি হবে। আরও একটা প্রক্রিয়া আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার বলে। এটা হচ্ছে রাইট মাউস ক্লিক করলে আমরা এই যে এখানে পাবো ডুপ্লিকেট লেয়ার। অর্থাৎ আমি এখন চাচ্ছি যে এই লেয়ারটা, অর্থাৎ এইখানে যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমি এই ডকুমেন্টে এই মাঝামাঝিতে পাঠাবো। তো সেই ক্ষেত্রে আমরা ক্লিক করে ড্র্যাগ না করে বা কপি করে ওইখানে গিয়ে পেস্ট না করেও এইখানে রাইট মাউস ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এইখানে ক্লিক করলাম, তারপরে হচ্ছে আমরা কোন ডকুমেন্টে পাঠাবো সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো আমাদের এইখানে যে ডকুমেন্টটা আছে এটার নাম হচ্ছে Untitled1। তো আমি চাচ্ছি এইটাতে পাঠাবো, তো এটা সিলেক্ট করে তারপরে ওকে প্রেস করলে এই লেয়ারটা কপি হয়ে ওইখানে কিন্তু চলে গেছে। তো এইভাবে আমরা একটা ডকুমেন্টের লেয়ারগুলোকে অন্য আরেকটা ডকুমেন্টে ট্রান্সফার করতে পারবো। এই পর্বে আমি আলোচনা করব ইমেজ রিসাইজ সম্পর্কে। ইমেজ রিসাইজের বিষয়টা হচ্ছে যে একটা ইমেজের সাইজ অনেক বেশি, এই সাইজটাকে কমাতে হবে। কোয়ালিটিটা ঠিক থাকবে বাট সাইজটা কমানো লাগবে। এই ধরনের যে কাজটা আছে সেইটাকে বলা হচ্ছে ইমেজ রিসাইজ। মনে করেন একটা ওয়েবসাইটে অনেকগুলো ছবি আপলোড দিতে হবে, এই ছবিগুলোর প্রত্যেকটার যদি রেজুলেশন অনেক হাই থাকে এবং ইমেজের সাইজগুলো যদি অনেক বেশি থাকে, তাহলে দেখা যাবে যে এই সাইটটা লোডিং টাইম বেশি নেবে। তো এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যে ইমেজের কোয়ালিটিটা ঠিক রেখে ছবির সাইজটা কমায় ফেলা, এবং সেই ছবিগুলো যখন ওই ওয়েবসাইটে আপলোড দেওয়া হবে তখন ওয়েবসাইটের লোডিং স্পিডটা বেশ ভালো পাওয়া যাবে। ইমেজ রিসাইজের ক্ষেত্রে ক্লায়েন্টরা তার রিকোয়ারমেন্টটা আমাদেরকে দিয়ে দেয় যে তার উইথ কত লাগবে অথবা হাইটটা কত লাগবে, সেটা সে উল্লেখ করে দিতে পারে। অনেক সময় দেখা যায় ইমেজের সাইজটা কত মেগাবাইটের ভিতরে থাকবে সেটাও ক্লায়েন্ট উল্লেখ করে দেয়। সেই ক্ষেত্রে আমাদেরকে ওই সাইজের ভিতরে ইমেজটাকে সেভ করতে হবে।
ইমেজ রিসাইজের এই কাজটি করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ। এই ইমেজ সাইজে এখানে ক্লিক করার পরে আমরা এটার উইথ এবং হাইটটা দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি যে ইমেজের সাইজটা হচ্ছে 38 MB এবং ডাইমেনশনটা হচ্ছে 4976 পিক্সেল উইথ এবং হাইট হচ্ছে 2710 পিক্সেল। এবং এখানে আমরা ইঞ্চিতে দেখতে পাচ্ছি বা অন্য কোনো ডায়ামিটারও কিন্তু আমরা চাইলে দেখতে পারবো। ঠিক আছে, যদি পিক্সেলটা সিলেক্ট করি এইটাই কিন্তু এখানেও শো করছে। তো ক্লায়েন্ট যেই সাইজটা বলে দিবে আমাদের কাজ হচ্ছে সেই সাইজটা এখানে লিখে দেওয়া। যেমন মনে করেন ক্লায়েন্ট আমাকে সাইজ বলে দিতে হচ্ছে উইথটা থাকবে হচ্ছে 1200। তো আমি যদি এখানে সিম্পল শুধু 1200 লিখি তাহলে হাইটটা কিন্তু অটো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এইখানে অটো নিচ্ছে কারণ হচ্ছে এই উইথ এবং হাইটের ভিতরে লিঙ্ক করা আছে। তো লিঙ্ক করা থাকলে উইথ অনুযায়ী হাইটটা কত হলে এটার রেশিওটা ঠিক থাকবে সেটা সে অটো নিয়ে নেবে। আর যদি এটা আমরা তুলে দেই, হ্যাঁ, আনলিঙ্ক করে ফেলি, তাহলে আপনি আলাদা আলাদা দুইটাতেই ভ্যালু দিতে পারবেন। বাট সেই ক্ষেত্রে প্রবলেমটা হবে যে এটার রেশিওটা ঠিক থাকবে না এবং এটা দেখতে কিন্তু খারাপ দেখা যাবে। তো এই জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো একটা চেঞ্জ করতে হবে লিঙ্ক করে, তাহলে একটা চেঞ্জ করলে অপর সাইডে যেটা থাকবে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ইমেজ রিসাইজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টরা যে কোনো একটা সাইজকে ফিক্স করে বলে দেয় যে আমার হাইটটা এত থাকবে অথবা আমার উইথটা এত থাকবে। ঠিক আছে, আর যদি এমন হয় যে দুইটাই আলাদা আলাদা করে ফিক্স করে বলেছে, সেই ক্ষেত্রে আপনাকে আরেকভাবে হয়তোবা কাজ করতে হবে, যেটা হচ্ছে ক্যানভাস সাইজের মাধ্যমে। সেটা আপনি পরবর্তী ভিডিওতে পাবেন। আচ্ছা, এখন আমরা এই যে সাইজটা কমালাম, কমানোর পরে জাস্ট এখন ওকে প্রেস করব। ওকে প্রেস করলে আমরা দেখতে পাবো যে ছবিটা কিন্তু এই সাইজের ভিতরে চলে আসবে। আচ্ছা, এখন এই ছবিটা 27% জুম অবস্থায় আছে, অনেক ছোট লাগতেছে, আমি একটু জুম করলাম। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা যাব ফাইল মেনু থেকে এক্সপোর্ট, এখান থেকে সেভ ফর ওয়েব। এখানে ক্লিক করলে আমরা এই জায়গাতে 4টা অপশন দেখতে পাচ্ছি, অরিজিনাল, অপটিমাইজড, 2 আপ, 4 আপ। তো আমরা এখানে 4 আপটা সিলেক্ট করে রাখবো। 4 আপটার বিষয় হচ্ছে যে এখানে আপনাকে একই ইমেজ 4টা কোয়ালিটিতে দেখাবে। প্রথম কোয়ালিটি হচ্ছে অরিজিনাল কোয়ালিটি, দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে এটা 100% কোয়ালিটিতে, এটাকে অপটিমাইজড করে তারপরে এটা এখানে দেখাচ্ছে। তারপরেরটা হচ্ছে 50% কোয়ালিটিতে দেখাচ্ছে এবং এটা 25% কোয়ালিটিতে ছবিটা কেমন হবে দেখতে সেটা এখানে দেখাচ্ছে। এবং প্রত্যেকটার নিচে এটার সাইজটা কত আছে সেটাও কিন্তু লেখা আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ইমেজের সাইজটা 2.25 মেগাবাইট এবং 100% কোয়ালিটিতে যদি অপটিমাইজড করা অবস্থায় আমরা এটাকে সেভ করতে যাই সেক্ষেত্রে এটা 766 কিলোবাইট দাঁড়াচ্ছে এবং এটা 50% কোয়ালিটিতে সেভ করতে গেলে 137 কিলোবাইটে গিয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের কাজ হচ্ছে কোয়ালিটিটা লস করা যাবে না। তো যদি দেখেন যে এখানে কোয়ালিটিটা 100% থেকে কম আছে, সেক্ষেত্রে আপনি এই যে ডান পাশে কোয়ালিটি নামে যে ঘরটা পাচ্ছেন এটা 100 করে দিবেন। যদি এরকম কম বেশি থাকে সেটা অবশ্যই 100% করে সেভ করবেন, কারণ এইটা আমাদের কোয়ালিটি লস করা যাবে না, কোয়ালিটিটা ঠিক রাখতে হবে। যদি এই ক্ষেত্রে এমন হয় যে আমার কোয়ালিটিটা কিছুটা কমাতে হবে, কারণ ক্লায়েন্টের যেই রিকোয়ার্ড যে সাইজটা আছে, মেগাবাইটের যে সাইজটা আছে, সেইটার ভিতরে আনার জন্য যদি কিছুটা কমানোর প্রয়োজন হয় তাহলে আমরা কমাতে পারবো। বাট যদি দেখি যে ক্লায়েন্ট আমাকে কোনো রিকোয়ার্ড কোনো সাইজ বলে দেয় নাই, সেই ক্ষেত্রে আমরা এটা কমাবো না। এখানে কয়েকটা ফরম্যাট আছে, তো আমরা এখান থেকে জেপিজি ফরম্যাটটাকেই সিলেক্ট করে সেভ করব। তো আমি এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সেভ বাটনে ক্লিক করলাম এবং এই নামের শেষে আমি 2 অ্যাড করে সেভ করলাম। এখন আমরা আগের ইমেজটা এবং এই অপটিমাইজ করার পরে অর্থাৎ রিসাইজ করার পরের ইমেজের মধ্যে পার্থক্য আছে কিনা সেটা আমরা দেখব। যেমন এইটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজটা আর এটা হচ্ছে আমার পরের ইমেজটা, কোয়ালিটি কিন্তু প্রায় সেম। ঠিক আছে, সাইজটা একটু কম বেশি, কারণ এটা সাইজটা কমানো হয়েছে যার কারণে এটা কিন্তু সাইজটা কম, আর এটা সাইজটা অনেক বেশি হাই রেজুলেশন যার কারণে এটা একটু বড় দেখাচ্ছে। এবং এখানে আমরা আরেকটা পার্থক্য দেখতে পাবো, সেটা হচ্ছে হাই রেজুলেশনের ছবিটা আমি যদি জুম করি তাহলে কিন্তু ফেটে যাচ্ছে না, আর পরের ইমেজটা যেটা আমরা কম্প্রেস করলাম সেটাকে যদি আমরা জুম করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইমেজটা কিছুটা জুম করলেই এটা ফেটে যাচ্ছে বা ঘোলা হয়ে যাচ্ছে।
আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। এই পর্বে আমি আলোচনা করব ক্যানভাস সাইজ সম্পর্কে। ক্যানভাস সাইজটা আমরা পাবো হচ্ছে ইমেজ মেনুর ভিতরে, এখানে ক্যানভাস সাইজ। গত পর্বে আমরা দেখেছিলাম ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজের মধ্যে কিছুটা পার্থক্য আছে। ইমেজ সাইজের কাজটা হচ্ছে আমরা ইমেজ সাইজ থেকে যখন কোনো একটা ইমেজের সাইজ বাড়াবো বা কমাবো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পুরো ইমেজের সাইজটাই বেড়ে যাচ্ছে, পুরো ক্যানভাসের সাইজটাই তখন বেড়ে যায়। আর ক্যানভাস সাইজটার কাজ হচ্ছে আমার ক্যানভাস সাইজটা বর্তমানে যতটুকু আছে এর থেকে যদি আমরা বাড়াই, সেক্ষেত্রে চারদিক থেকে সেটা বাড়বে, আর যদি আমরা কমাই তাহলে চারদিক থেকে সেটা কমে যাবে। আবার যদি আপনি চান যে শুধু উপরে বাড়াবেন, সেক্ষেত্রে শুধু উপরে বাড়াতে পারবেন, যদি নিচে বাড়াতে চান নিচেও বাড়াতে পারবেন। তো আমরা আগে এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা কি সেটা আগে একটু দেখে নিই, তারপরে ক্যানভাস সাইজটা কিভাবে কাজ করছে সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমি এই ইমেজের সাইজটা একটু বাড়ায় দেখাচ্ছি যে ইমেজের সাইজটা বাড়ালে কি ঘটনাটা ঘটে। যেমন এখানে ক্লিক করলাম, আমি এটা পিক্সেলে কনভার্ট করে নিচ্ছি। এখন এখানে আছে হচ্ছে 3600 পিক্সেল, আমি জাস্ট এইটাকে 4000 করে দিচ্ছি। তো একটা চেঞ্জ করলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে হাইটটা। তো এই অবস্থায় আমি ওকে করলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরোটাই কিন্তু একটু বেড়ে গেছে, ঠিক আছে। অথবা আমরা যদি ইমেজ সাইজে যাই তাহলে আমরা কিন্তু এই যে 4000 ভ্যালু দিয়েছি সেটা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখন পরে আরেকটা ইমেজ এখানে রেখেছি, এই ইমেজটাতে একটু যাচ্ছি এবং এখানে এসে ক্যানভাস সাইজে ক্লিক করলাম। তো ক্যানভাস সাইজে ক্লিক করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার উইডথটা আছে হচ্ছে 5184 পিক্সেল। এই ক্ষেত্রে আমি যদি এখন ক্যানভাসের সাইজের উইডথটা বাড়াই, সেই ক্ষেত্রে আমার ইমেজটা কিন্তু যতটুকু আছে এতটুকুই থাকবে, এর থেকে বাহিরে যতটুকু বাড়াবো সেটা দুই দিক থেকে এটা বেড়ে যাবে। যেমন এখন আছে 5184, আমি এখন এটাকে 5550 করে দিলাম। দেওয়ার পরে এখন এইখানে ক্যানভাস এক্সটেনশন কালার, অর্থাৎ কোন কালারটা বাড়তি কালারটাতে আসবে সেইটা হচ্ছে এখানে বলছে। তো এখন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা পেয়ে গেছে। তো আমরা যদি চাই অন্য কালার দিতে, সেই ক্ষেত্রে আমরা কালার সিলেক্ট করতে পারবো, ফরগ্রাউন্ডের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার বা হোয়াইট কালার। আমি এখন হোয়াইটটাকে সিলেক্ট রাখছি। হোয়াইটটাকে সিলেক্ট রেখে তারপরে ওকে করলে এখন আমরা দেখতে পাবো যে এই যে আমি শুধু উইডথটা বাড়াইছি, আমার কিন্তু এই যে ছবিটা যতটুকু আছে ততটুকুই থাকবে, দুই সাইডে সাদা অংশ, বাড়তি অংশটুকু চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যানভাস সাইজ। আর ইমেজ সাইজটাতে কি হলো, পুরোটাতেই কিন্তু সেটা অ্যাপ্লাই হয়ে গেছে, মানে পুরো ডকুমেন্টটাই সাইজটা বেড়ে গেছে। আর ক্যানভাস সাইজটা হচ্ছে ক্যানভাসের সাইজটা ঠিক থাকবে, আমরা বাড়াবো যতটুকু সেই অংশটুকু বাড়তিভাবে দুই পাশে বা উপরে নিচে আসবে। এখন শুধু দুই পাশে আসছে কেন, আমি শুধু উইডথটা বাড়াইছি। আমি যদি এখন হাইটটাকেও বাড়াই দিই, যেমন এখন আমি 4000 এটা করে দিচ্ছি, দিয়ে যদি ওকে দিই তাহলে কি হচ্ছে উপরে নিচে এটা 4000 অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আগের যে ভ্যালু ছিল তার সাথে যতটুকু আমি বাড়িয়েছি সেটাকে দুই ভাগ করে উপরে নিচে সমান করে ভাগ করে নিয়েছে, ঠিক আছে। তো এখন ক্যানভাস সাইজের আরও কিছু বিষয় আমরা একটু দেখি। যেমন এখানে রিলেটিভ আছে, রিলেটিভের কাজ হচ্ছে যে আমি এখন চাচ্ছি যে আমি 100 পিক্সেল করে বাড়াবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি এইটা অন করে দিব। অন করে দিলে শুধুমাত্র আমি 100 পিক্সেল করে এখানে ভ্যালুটা দিয়ে দিব। আর এটা যদি অফ করা থাকে তাহলে যেটা কাজ করতে হবে যে আপনাকে যদি চান যে 100 পিক্সেল অ্যাড করবেন, সেই ক্ষেত্রে যেই ভ্যালুটা এখানে আগে থেকে আছে সেটার সাথে আপনাকে 100 যোগ করে সেটা কত হয় সেটা এখানে লিখে দিতে হবে। যেমন 5550, এই ক্ষেত্রে 100 যদি অ্যাড করি তাহলে এটা ভ্যালু দাঁড়াবে 5650। তো আমাকে তখন 5650 লিখে দিতে হবে এবং এখানে লিখতে হবে 4100। তো এইটা যদি আপনি চান যে না যোগ না করে আপনার যতটুকু বাড়ানো দরকার শুধু ততটুকু ভ্যালু দিয়ে আপনি বাড়াবেন, সেই ক্ষেত্রে রিলেটিভটা অন করে নেবেন। সেই ক্ষেত্রে আর আপনাকে কিন্তু আলাদা করে যোগ করার দরকার হচ্ছে না। যেমন আমি এখানে 200 পিক্সেল অ্যাড করি, 200 পিক্সেল অ্যাড করলে এইটা কিন্তু এইদিকে 100 পিক্সেল আসবে, এইদিকে 100 পিক্সেল আসবে। আমি যদি হাইটটাকে আমি 500 পিক্সেল করে দিই তাহলে কি হবে, উপরে 250 পিক্সেল অ্যাড হবে, নিচে 250 পিক্সেল অ্যাড হবে। আচ্ছা, এই যে ওকে করলে এখন আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে বাড়ছে, উপরে নিচেও কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন,
আমি এখন চাচ্ছি যে শুধু নিচের দিকে বাড়বে অথবা শুধু উপরের দিকে বাড়বে অথবা শুধু ডানে বা শুধু বামে বাড়বে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে এখানে একটা কাজ আছে, এই কাজটা আমাদেরকে করতে হবে। আমি এখন হাইটটা বাড়াবো, কত বাড়াবো? মনে করেন 500 পিক্সেল। কোন সাইডে বাড়াবো? আমি এটা চাচ্ছি যে এটা নিচের দিকে বাড়াবো। তো নিচের দিকে বাড়াতে গেলে আমাকে এই যে উপরের এইখানে এসে ক্লিক করতে হবে, তাহলে এই যে নিচের দিকটা ফাঁকা। তো এই যেদিকে বাড়াবো মানে এই অ্যারোটা দিয়ে সেই দিকটাতে বোঝাতে হচ্ছে। আমি যদি নিচে ক্লিক করি তাহলে উপরের দিকটা ফাঁকা থাকছে, তার মানে এখন উপরের দিকে বাড়বে। তো আমি উপরের দিকে বাড়াচ্ছি না, আমি নিচের দিকে বাড়াচ্ছি। তো এখন ওকে করলে শুধুমাত্র নিচের দিকে কিন্তু বেড়ে গেল। তো এই হচ্ছে মূলত ক্যানভাস সাইজের কাজ। ক্যানভাস সাইজের মাধ্যমে ক্যানভাসের সাইজটাকে আমরা কন্ট্রোল করতে পারছি, ক্যানভাসের সাইজটাকে আমরা বাড়াতে পারছি, পাশাপাশি আমরা ক্যানভাসের সাইজটাকে কমাতেও পারবো। এক্ষেত্রে আমরা যদি ক্যানভাসের সাইজটা কমাতে চাই তাহলে আমরা কি করব? ক্যানভাস সাইজে গিয়ে এখন আমাকে যেটা করতে হবে যে রিলেটিভটা অন করতে হবে এবং এখানে 5750 পিক্সেলের জায়গায় আমি এটাকে কমাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি 3550 আমি দিয়ে দিলাম। সেক্ষেত্রে এটা উইথটা কিন্তু দুই দিক থেকে ছোট হয়ে আসবে। যেমন এই যে এখন এইরকম একটা মেসেজ দিবে যে আমি এই সাইজটা যখন ছোট করব তখন কিন্তু আমার এই ছবিটা থেকে ইমেজটা কাটা পড়ে যাবে। তো আমরা এটা প্রসেস যদি দেই তাহলে এই কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দুই সাইড থেকে এটা কিন্তু কেটে চলে আসছে। তো এইভাবে আমরা ক্যানভাস সাইজের মাধ্যমে আমরা পুরো ক্যানভাসটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। এই পর্বে আমি আলোচনা করব আইড্রপার টুল এবং কালার স্যাম্পলার টুল, এই দুটা টুল সম্পর্কে। আইড্রপার টুলটা হচ্ছে খুবই সিম্পল একটা কাজ করে থাকে। এই টুলের কাজ হচ্ছে শুধুমাত্র কালার পিক করা, অর্থাৎ একটা ইমেজের ভিতর থেকে আপনি যদি একটা কোনো কালারকে পিক করতে চান সেই ক্ষেত্রে আপনার দরকার হবে আইড্রপার টুল। ঠিক আছে, এইটা দ্বারা জাস্ট আপনি যে কালারটা পিক করতে চাচ্ছেন সেই কালারের উপরে ক্লিক করলেই ফরগ্রাউন্ডে ওই কালারটা সে নিয়ে নেবে। ঠিক আছে, যেমন এই যে এখানে ক্লিক করলাম এই কালারটা নিয়ে নিচ্ছে, এখানে ক্লিক করলাম এই কালারটা নিয়ে নিচ্ছে। যেখানে যেই কালারের উপরে আপনি ক্লিক করবেন ওই কালারটা এক্স্যাক্টলি ওই কালারটা সে পিক করে নেবে। এবং আপনি যদি ফরগ্রাউন্ডের কালার পিক করতে গিয়েও যদি আপনার এমন দরকার হয় যে ফরগ্রাউন্ডের কালার আপনি পিক করবেন, এই ক্ষেত্রে এই ডায়ালগ বক্স আসার পরেও আপনি চাইলে এখান থেকেও কালারিভাবে পিক করতে পারবেন। ঠিক আছে, যে কালারটা সিলেক্ট করে দিবেন ওই কালারটাই কিন্তু এখান থেকে পিক করবে। আচ্ছা, এরপরে ব্যাকগ্রাউন্ডের কালার পিক করার জন্য সেম, আমরা যখন ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালারের এই কালার পিক আপটা যখন নিয়ে আসি তখন অটোমেটিক আইড্রপার টুলটা সিলেক্ট হয়ে যায়। এটা দিয়ে আমরা কালার পিকারের বাইরে এসেও ক্লিক করে কালারটা পিক করতে পারছি। এই হলো আইড্রপার টুলের ব্যবহার। 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল, এটা হচ্ছে যদি আপনার ইমেজে যদি 3D ইফেক্ট থাকে এবং 3D ইফেক্টের ভিতর থেকে আপনি যদি কালার পিক করতে চান সেই ক্ষেত্রে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা ব্যবহার করতে পারবেন। তো আপাতত এখানে আমরা এটা ব্যবহার করছি না, আমরা পরের টুলটা একটু দেখছি, কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুলের কাজ হচ্ছে কালারের ইনফরমেশন কালেক্ট করা, অর্থাৎ আমরা একটা কালারের উপরে ক্লিক করলে কালারের রেড, গ্রিন, ব্লু অথবা সিএমওয়াইকের যে পার্সেন্টেজগুলো আছে এই ভ্যালুগুলো আমার সামনে শো করবে এবং আমরা সেই ভ্যালু দিয়ে আমরা অন্য আরেকটা কালার তৈরি করে নিতে পারবো বা আমাদের প্রয়োজনীয় কালারটাকে আমরা ওই ভ্যালু দিয়ে বানিয়ে নিতে পারবো। যেমন কালার স্যাম্পলার টুলটা সিলেক্ট করলাম, এখন আমি যখনই একটা ক্লিক করব তখন ইনফো নামে একটা প্যানেল ডান পাশে ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করে সাথে সাথে এটার যে কালার কোডগুলো আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর এ হচ্ছে 0, জিতে হচ্ছে 49, বিতে হচ্ছে 83 এবং আমি যদি মাউসটার উপরে রাখি তাহলে ডান পাশে দেখেন এই যে এখানে সিএমওয়াইকের পার্সেন্টেজটাও দেখাচ্ছে যে এখানে সিএমওয়াইকে কোনটাতে কত পার্সেন্ট আছে। আমরা এইভাবে 4টা কালারকে পিক করতে পারবো। যেমন এখানে আরেকটাতে ক্লিক করলাম, ঠিক আছে, এইটার ইনফরমেশনগুলো এখানে আসছে, আরেকটাতে ক্লিক করলাম, তারপরে আরেকটাতে ক্লিক করলাম। তো এইভাবে আমরা 4টা কালারকে এভাবে পিক করে এখানে কালারের ইনফরমেশনগুলো পাচ্ছি। এবং আমি যদি চাই যে 8GB এই ভ্যালুগুলো দিয়ে আমি ফরগ্রাউন্ডের কালার বা ব্যাকগ্রাউন্ডের কালার বা অন্য কোনো কিছুতে আমি কালার অ্যাপ্লাই করতে গিয়ে আমি এই কালারের কোডগুলো ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এই পর্বে আমি দেখাবো রুলার টুল, নোট টুল এবং কাউন্ট টুলের ব্যবহার। তো প্রথমে আমি দেখাচ্ছি রুলার টুলের ব্যবহারটি। রুলার টুলটা সিলেক্ট করলাম। এইটার কাজটা হচ্ছে যে যদি কোনো একটা ইমেজ বাঁকা থাকে তাহলে আপনি সেই ইমেজের ভিতরে সোজা কোনো একটা জিনিসকে কেন্দ্র করে আপনি একটা রুলার টানবেন।
রুলার টানার পরে কন্ট্রোল বারে যে এখানে একটা বাটন আছে, যে বাটনটা এখন হাইড করা আছে স্ট্রেনথেন্ড লেয়ার, এইটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এইটাতে ক্লিক করলে তখন আপনার ওই ইমেজটা সোজা হয়ে যাবে। আমরা যদি এই ইমেজটার দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা কিন্তু কিছুটা বাঁকা, অর্থাৎ ফ্রেমটা কিছুটা বাঁকা হয়ে গেছে। তো এখন এটাকে আমরা কিভাবে সোজা করতে পারি? এটাকে সোজা করার জন্য আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে, যে কোনো একটা বিষয়কে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে এইটাকে কেন্দ্র করে আমি একটা রুলার টানবো। ঠিক আছে, যেমন মনে করেন এখানে এই জিনিসটা কিন্তু সোজা, হ্যাঁ, বাট ছবিতে এটা বাঁকা আসছে। তো আমি এখন যদি এখানে ক্লিক করে এই জায়গাতে একটা ক্লিক করি তাহলে একটা রুলার টানা হয়ে গেল। এখন এই যে বাটনটা, এই বাটনটাতে ক্লিক করলে আমার এই ছবিটাকে সে সোজা করে দিবে। আর সেই ক্ষেত্রে দেখা যাবে যে পেজের সাইজটা ঠিক থাকবে, বাট যখন সোজা করবে তখন এই চার সাইড দিয়ে হয়তো বা কিছুটা ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসতে পারে। ঠিক আছে, তো এখন এই যে রুলারটা টানলাম, এরপরে এখানে একটা ক্লিক করলেই এইটা একটু সময় নেবে, এই যে সোজা করে দিছে। আর এই সোজা করাতে এখন এই যে উপরে, ডানে এবং বামে, নিচের দিকে সব দিকে একটু ব্যাকগ্রাউন্ডের কালার চলে আসছে। তো এখন এটা ঠিক করব কিভাবে? এটার জন্য আমরা ক্রপ টুলটা ব্যবহার করব। ক্রপ টুল দিয়ে জাস্ট একটু ছোট করে দিব। ঠিক আছে, তো এইভাবে আমরা রুলার টুল দিয়ে কোনো একটা বাঁকা ইমেজকে সোজা করতে পারবো। আচ্ছা, এরপরে এখন আমরা নোট টুলের ব্যবহারটি দেখব। নোট টুলটা হচ্ছে যে একটা ডকুমেন্টে আপনি চাইলে বিভিন্ন জায়গায় নোট করে রাখতে পারেন, যে কোথায় কি চাইছে ক্লায়েন্ট সেটা আপনি নোট করে আপনার সুবিধার্থে আপনি নোট করে রাখতে পারেন। ঠিক আছে, তো নোট করার জন্য খুবই সিম্পল, জাস্ট আপনাকে কি করতে হবে, আপনি যেখানে যেখানে আপনার নোট করার প্রয়োজন সেখানে একটা করে ক্লিক করবেন, তাহলে যেরকম একটা আইকন আসবে আর ডান পাশে নোট নামে একটা প্যালেট ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি আপনার প্রয়োজনীয় রিকোয়ারমেন্টটা বা ক্লায়েন্ট কী চাইছে সেটা আপনি এখানে লিখে রাখতে পারেন। ঠিক আছে, তো মনে করেন যে আমি চাচ্ছি যে এখানে ক্লায়েন্ট চাচ্ছে যে তার লোগোটা এখানে অ্যাড হবে, তো আমি এখানে সংক্ষেপে লিখে রাখতে পারি যে অ্যাড লোগো। আচ্ছা, এরপরে ধরেন এই জায়গাতে এসে ক্লায়েন্ট বলল যে এই ছায়াটা রিমুভ করতে হবে, তো সেক্ষেত্রে এখানে এসে একটা ক্লিক করলাম, তারপর এখানে লিখলাম যে রিমুভ শ্যাডো। হ্যাঁ, তো এইভাবে আপনার যেখানে যেখানে দরকার আপনি প্রয়োজন মতো আপনি কিন্তু এখানে নোটগুলো করে রাখতে পারেন এবং কোন নোটে কি লিখে রাখছেন জাস্ট নোটের উপরে ক্লিক করলে সেই লেখাটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং আপনার এখানে আরও একটা সুবিধা পাচ্ছি যে আমরা চাইলে নোটের কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। তো সেটার জন্য কন্ট্রোল বারে এই যে এখানে কালার আছে, কালার থেকে আপনার যেই কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা দিয়ে ওকে করতে পারেন। ঠিক আছে, তাহলে ওইটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরকম করে প্রত্যেকটাকে ধরে ধরে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে নোটের বিষয়টা। আর যদি নোটগুলো দরকার না থাকে, নোট করার পরে যদি আপনি নোটগুলোকে বাদ দিয়ে দিতে চান তাহলে যে ক্লিয়ার অল এখানে তারপরে ওকে দিলে এই নোটগুলো সব চলে যাবে। আচ্ছা, এরপরে লাস্টে যেটা আছে এখানে কাউন্ট টুল। কাউন্ট টুলটা হচ্ছে যে পয়েন্ট আকারে সিরিয়াল নাম্বার আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তো যেমন ধরেন আপনার কাজের সুবিধার্থে আপনি সিরিয়াল ওয়াইজ কাজ করতে পারেন, যে আমি এখন ফার্স্টে এইখানে এক নম্বরে যে কাজটা সেটা করব এইটা, দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা কাজ করব, তৃতীয়ত এখানে একটা কাজ করব। তো এইভাবে আপনি পয়েন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনি একটা একটা করে সিরিয়াল করে 1 2 3 সিরিয়াল, এই সিরিয়ালে আপনি আপনার পয়েন্টগুলো লিখে রাখতে পারেন। আচ্ছা, আর এইটার সাইজ এবং কালার দুটোই চেঞ্জ করা যাবে। তো এখানে কালার চেঞ্জ করার জন্য এই অপশন, ঠিক আছে, যেমন এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিলাম। আবার তারপরে এখানে সাইজ আছে, সাইজটাকে আমি যদি বাড়াই দিই তারপরে এন্টার প্রেস করি তাহলে দেখতে পাবেন যে সাইজগুলো বেড়ে গেছে। এটা হচ্ছে আপনার এই যে সার্কেলের সাইজটা বাড়ছে, আর লেবেল সাইজ থেকে আমরা যদি বাড়াই সেক্ষেত্রে টেক্সটের সাইজটা বেড়ে যাচ্ছে। এই ছিল এই 3টা টুলের ব্যবহার। এই টুলসগুলো খুব বেশি একটা আমাদের কাজে প্রয়োজন হয় না, তারপরেও আমাদের জেনে রাখা দরকার, কারণ হয়তোবা কখনো আমাদের কাজে লেগে যেতেও পারে। এই পর্বে আমি দেখাবো স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার। স্পট হিলিং ব্রাশ টুল মূলত ছবিতে থাকা স্পটগুলোকে রিমুভ করতে পারে। ঠিক আছে, যেমন এখানে একটা ছবি আছে, এই ছবিতে বেশ কিছু স্পট আছে, এই স্পটগুলো আমরা এই টুলটার সাহায্যে খুব সহজেই আমরা রিমুভ করতে পারবো। তো এই ধরনের যে কাজগুলো আছে সেগুলোর জন্য আরও কিছু টুলস আছে, যেমন পরের টুলটাও হচ্ছে স্পট দূর করার কাজ করে এবং তারপরে প্যাচ টুল এইটাও স্পট দূর করার কাজ করে থাকে, তবে এক একভাবে কাজ করে থাকে।
আমাদেরকে সবগুলো বিষয় আলাদা আলাদা করে জানতে হবে কোনটা কিভাবে কাজ করে। আমরা যখন কোনো একটা ছবিতে কাজ করব, দেখা যাবে যে কখনো এই টুলটা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, আবার কখনো পরের টুলটা প্রয়োজন হচ্ছে, আবার কখনো পরের টুলটা প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এটা আসলে ছবির উপরে ডিপেন্ড করবে যে কোন ছবিতে বা কোন কাজে কোন টুলটা পারফেক্টভাবে কাজ করবে। তো চলুন এখন আমরা দেখি এই স্পট হিলিং ব্রাশ টুলটা কিভাবে কাজ করছে। কাজ শুরু করার আগে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে আমরা যখন ইমেজ এডিটিংয়ের কোনো কাজ করতে যাব, সেই ক্ষেত্রে অবশ্যই একটা কপি লেয়ার তৈরি করে নিব, যাতে ব্যাকগ্রাউন্ডে আমার মেন ইমেজটা থাকে। পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি যেন মেন ইমেজটা খুব সহজেই পেয়ে যাই। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই আমরা একটা কপি লেয়ার তৈরি করবো। আর কপি লেয়ার করার সিস্টেমগুলো আমি দেখিয়েছি কিভাবে কপি করতে হয়। তো এখানে আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি এখানে করে নিলাম। আচ্ছা, এখন স্পট হিলিং ব্রাশ টুলটা কীভাবে কাজ করে সেটা দেখেন। তো স্পট হিলিং ব্রাশ টুল বা এই ধরনের যত ব্রাশ টুলসগুলো আছে সবগুলোর সাইজ কম বেশি করার জন্য আমরা রাইট মাউস ক্লিক করে এই যে এখানে সাইজটা কম বেশি করতে পারবো। তারপরে কন্ট্রোল বার থেকেও আমরা সাইজটাকে কম বেশি করতে পারবো। আর এটা শর্টকাট কি আছে, শর্টকাট কিটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের শুরুটা দিলে এটা ছোট হবে সাইজটা, এবং পরেরটা দিলে এটা সাইজটা বড় হবে। তো আমাদেরকে দেখতে হবে যে স্পটটা কতটুকু। স্পট থেকে যেন আমার ব্রাশের সাইজটা কিছুটা বড় হয়। ঠিক আছে, স্পট থেকে যেন ছোট না হয়, ছোট হলে কিন্তু এটা ভালো কাজ করবে না। এই জন্য স্পট থেকে অবশ্যই কিছুটা সাইজ বড় রেখে আপনাকে ক্লিক করতে হবে। এই ধরনের স্পট রিমুভ করার ক্ষেত্রে আমরা হার্ডনেস নামে যে বিষয়টা আছে, আমরা রাইট মাউস ক্লিক করলে এই যে এখানে যে বিষয়টা পাচ্ছি হার্ডনেস, এইটা আমরা 0 বা কম করে রাখবো। ঠিক আছে, হার্ডনেসটা যদি আমরা বাড়ায় রাখি তাহলে ব্রাশের চারপাশ থেকে যখন কালারটাকে সে নিবে তখন ওই কালারটাকে স্মুথ করে না দিয়ে হার্ডভাবে সেটা অ্যাপ্লাই করবে, তখন দেখতে এটা একটু খারাপ দেখা যেতে পারে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের মানে যেখানে আপনি অ্যাপ্লাই করবেন তার চারপাশটাতে একটা দাগের মতো বোঝা যাবে। আর হার্ডনেসটা 0 করে রাখলে এটা ব্লেন্ড হয়ে যাবে, অর্থাৎ চারপাশের সাথে এটা মিশে যাবে। তো এই জন্য আমরা হার্ডনেসটা চেষ্টা করব এটা কম করে রাখার। আবার যদি প্রয়োজন হয় বাড়ানো, সেই ক্ষেত্রে আপনি বাড়াবেন। তবে এই ধরনের কাজের জন্য এটা কম রেখেই কাজ করা ভালো। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা কিভাবে কাজ করছে। তো জাস্ট স্পটের উপরে এসে আপনাকে ক্লিক করে হালকা করে একটু ড্র্যাগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই স্পটগুলো রিমুভ হয়ে যাবে। তো এটা রিমুভ কিভাবে করতেছে, এটা হচ্ছে চারপাশে যে কালারটা পাচ্ছে সেই কালারটাকে আপনার এই ভিতরে অ্যাপ্লাই করে দিচ্ছে। অ্যাপ্লাই করার মাধ্যমে এটাকে রিমুভ করে দিচ্ছে। আপনি যখন কাজটা শেষ করবেন তখন আপনি চাইলে আগেরটা এবং পরেরটার মধ্যে পার্থক্য দেখতে পারবেন এইভাবে আই অফ অন করার মাধ্যমে। আবার যদি মনে করেন যে না, আপনি পাশাপাশি দুইটা ইমেজকে রেখে পার্থক্যটা বোঝাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে একটা কাজ করবেন যে ক্রপ টুলটা সিলেক্ট করে, আমরা ক্রপ টুলের ক্লাসে দেখিয়েছি যে ক্রপ টুল দিয়ে আমরা যেমন ক্রপ করতে পারি, পেজটাকে ছোট করতে পারি, পেজটাকে কিন্তু আমরা চাইলে বড় করতে পারি। তো আমি এখন যদি চাই যে এটাকে পাশাপাশি বসাবো ডানে বামে, সেই ক্ষেত্রে আমরা ডান দিকে পেজটাকে বাড়াবো। আর যদি আমরা চাই যে না উপরে নিচে, তাহলে উপরে বা নিচের দিকে আমরা এটাকে বাড়ায় নিব। ঠিক আছে, তো আমি এখন এখানে এটাকে বাড়ায় নিলাম এবং ইন্টার প্রেস করে বা এই যে এখানে রাইট চিহ্নতে ক্লিক করে এটা ওকে করলাম। আর এখানে আমার কিন্তু দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে এই যে লেয়ার 1 আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা আছে সেইটাতে যে ইমেজটা আছে মেইন ইমেজটা, সেইটা কিন্তু মুভ করা যাবে না, কারণ ওইটার সাথে যে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা বা ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা সেটা কিন্তু অ্যাটাচ করা। তবে মুভ করতে পারবো কোনটা, আমরা লেয়ার 1টাকে। কেন, লেয়ার 1টা আলাদা আছে বা আমরা এটাকে কপি নিয়েছিলাম। তো জাস্ট এখন এই কপি লেয়ারটাকে যদি আমরা নিচের দিকে নামায় দিই, তাহলে কিন্তু এই যে আফটার বিফোর আমরা খুব সহজে এই জিনিসটা করে ফেলতে পারছি। এখানে আফটার বিফোর যদি আপনি নাও লিখে দেন তাহলেও কিন্তু বোঝা যাচ্ছে যে কি ছিল এবং আপনি কি কাজটা করেছেন। এই পর্বে আমি দেখাবো হিলিং ব্রাশ টুলের ব্যবহার। হিলিং ব্রাশ টুল এবং আগের স্পট হিলিং ব্রাশ টুল, এই দুইটা ব্রাশের মধ্যে পার্থক্য হচ্ছে আগের যে ব্রাশটা ছিল এইটার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু জাস্ট একটা করে ক্লিক করলেই কাজটা হয়ে যেত বা একটু ড্র্যাগ করে দিতে হতো। বাট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। এইটার ক্ষেত্রে শুধুমাত্র আপনি যদি ক্লিক করেন তাহলে হবে না, এইখানে ক্লিক করার আগে আপনাকে আগে সোর্সটা ঠিক করে দিতে হবে। স্পট হিলিং ব্রাশ টুলের ক্ষেত্রে সোর্সটা আমাকে কিন্তু সিলেক্ট করতে হচ্ছিল না, সে আশপাশ থেকে যে কালারটা পাচ্ছিল সেটাকেই সে সোর্স হিসেবে নিয়ে ভিতরে অ্যাপ্লাই করতো। বাট হিলিং ব্রাশ টুলটা সে একা একা সোর্স নিতে পারবে না, তাকে আপনাকে সোর্সটা দেখাই দিতে হবে যে আমি এইখানে এইটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো প্র্যাকটিক্যালটা আমি করে দেখাচ্ছি, তাহলে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন।
তো প্রথমে আমি এটার একটা কপি নিয়ে নিচ্ছি কন্ট্রোল জে প্রেস করে। এখন আমি যদি স্পটগুলোকে রিমুভ করতে চাই তাহলে স্পটের আশেপাশে যে ভালো জায়গাটা আছে সেটাকে আমাকে অল্টার প্রেস করে ডিফাইন করে দিতে হবে। আমি এখন চাচ্ছি এই স্পটটা রিমুভ করব। তো এখন আমি আশেপাশে যে ভালো জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর যে কোনো একটা জায়গাকে অল্টার প্রেস করে সোর্স হিসাবে আমি দেখাই দিব। তো অল্টার প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এরপরে এখানে এসে যদি আমি ক্লিক করি তাহলে এইখানকার এই জায়গাটা আমার এই ব্রাশের নিচে এখানে অ্যাপ্লাই হয়ে গেল এবং এটা কিন্তু একদম খুবই সুন্দরভাবে মিশে গেছে। ঠিক আছে, তো কোনো ক্ষেত্রে আগের যে টুলটা ছিল সেই টুলে খুব ভালো কাজ হয়ে যাবে, আবার দেখা যাবে যে কিছু ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে না, তখন কিন্তু আপনাকে টুলটা চেঞ্জ করে এই স্পট হিলিং ব্রাশ টুলটা দিয়ে কাজ করতে হতে পারে। ঠিক আছে, তো এটা আমি আবারও দেখাচ্ছি। অল্টার প্রেস করে আপনাকে সোর্সটা ঠিক করে নিতে হবে। অল্টার প্রেস করে আমি এখানকার এই সোর্সটা নিচ্ছি এবং এখানে এসে এটা ক্লিক করে তারপরে মিশিয়ে দিচ্ছি এবং ব্রাশের সাইজ আগের মতোই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় ছোট করে নিতে পারবো। এবং এই ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে যেখানে আমরা রিমুভ করতে চাচ্ছি যে স্পটটা তার খুব কাছাকাছি জায়গা থেকে আমরা সোর্সটাকে নিয়ে নিব, কারণ একটু পরপরই কিন্তু কালারটা হালকা একটু ডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জন্য আমি যদি এখন এখান থেকে কালার নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেই তাহলে দেখা যাবে যে কালারটা হয়তো এটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এইখানকার কালারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। যার কারণে আমাকে যেটা করতে হবে যে এই একেবারে খুবই কাছাকাছিতে যে জায়গাটা ভালো আছে সেইখান থেকে আমরা সোর্সটা নিয়ে নিব। ঠিক আছে, তাহলে এটা খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই ছিল হিলিং ব্রাশ টুলের ব্যবহার। এক্ষেত্রে হিলিং ব্রাশ টুল এবং স্পট হিলিং ব্রাশ টুলের মধ্যে আমরা যে পার্থক্যটা পাচ্ছি সেটা আমি আরও একবার বলছি যে স্পট হিলিং ব্রাশ টুল এটি অটোমেটিক সোর্সটাকে নিয়ে নেবে, আর হিলিং ব্রাশ টুলটা অটোমেটিক সোর্সটা নিতে পারে না, তাকে অল্টার প্রেস করে আগে সোর্সটা দেখাই দিতে হবে এবং আপনি সোর্সটা একবার দেখাই দিবেন, তারপরে ওই জায়গাতে অ্যাপ্লাই করবেন। আবার আরেক জায়গাতে অ্যাপ্লাই করার জন্য আপনি আবার প্রয়োজন হলে পাশ থেকে আবার সোর্সটা নিয়ে নেবেন। তো এইভাবে বারবার সোর্স নিয়ে কাজ করাটাই ভালো প্র্যাকটিস। এই পর্বে আমি দেখাবো প্যাচ টুলের ব্যবহারটি। আমরা গত দুই পর্বে স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুলের ব্যবহার দেখেছি। প্যাচ টুলের ব্যবহারটিও আগের ওই দুইটি টুলের মতোই প্রায় সেম, তবে কাজ করার ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। কিভাবে অ্যাপ্লাই করতে হয় তার মধ্যে আর আগের দুইটার মধ্যে পার্থক্য আছে। তো আমরা একটু দেখলে বুঝতে পারবো কি পার্থক্য। তো প্রথমে আমি এই ইমেজটার একটা কপি নিয়ে নিচ্ছি। কপি নেওয়ার পরে এখন প্যাচ টুল দিয়ে যে কাজটা করতে হবে, যে স্পটটা আপনি রিমুভ করতে যাচ্ছেন সেটাকে সিলেকশন করতে হবে। আর এইটা সিলেকশন করার নিয়মটা হচ্ছে লেসো টুলের মতো। লেসো টুল দিয়ে আমরা যেমন হাত ঘুরায় ইচ্ছা মতো সিলেকশন করতে পারি, এই প্যাচ টুলটাও প্রায় সেম, অর্থাৎ আপনি হাত ঘুরায় আপনি এভাবে ইচ্ছা মতো সিলেকশন করতে পারবেন। তবে আপনাকে সিলেকশন করতে হবে স্পটটাকে কেন্দ্র করে, স্পটটা যেন আপনার সিলেকশনের ভিতরে খুব সুন্দরভাবে পুরোটাই চলে আসে। সিলেকশন করার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিলেকশনের ভিতরে ক্লিক করে ভালো যে জায়গাটা আছে কাছাকাছি সেইখানে গিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে ওই জায়গাটার যেই কালারটা আছে বা যেই জায়গাটা আছে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এখানে আমি ক্লিক করে এই জায়গাতে এসে ক্লিকটা ছেড়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে এইখানকার যে কালারটা ছিল বা যেই জায়গাটা ছিল সেটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে জাস্ট আমাদেরকে স্পটগুলোকে ধরে ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে আমরা স্পটগুলোকে রিমুভ করতে পারি। তো আগের দুইটা টুলও কিন্তু স্পট দূর করার কাজ করছে, এটাও স্পট দূর করার কাজ করছে। ঠিক আছে, সব এই তিনটা টুলই একই ধরনের কাজ করতেছে, তবে কাজের পার্থক্য হচ্ছে যে প্রথম যে টুলটা ছিল সেই টুলটা অ্যাপ্লাই করছিল অটোমেটিক, অর্থাৎ সোর্সটা সে অটোমেটিক চার সাইড থেকে নিয়ে নিচ্ছিল, এবং পরের যে টুলটা ছিল হিলিং ব্রাশ টুল সেটার ক্ষেত্রে কিন্তু অল্টার প্রেস করে আমাদেরকে দেখাই দিতে হচ্ছিল। প্যাচ টুলের ক্ষেত্রে সিলেকশন করে সোর্সটাকে দেখাই দিতে হচ্ছে এবং সিলেকশন এরিয়াটা ভালো জায়গার উপরে গিয়ে ছেড়ে দিতে হচ্ছে। এই পর্বে আমি দেখাবো কন্টিনিউয়ার মুভ টুলের ব্যবহার। আমি এই টুলটি সিলেক্ট করে নিলাম। এই টুলটি দুইটা কাজ করে থাকে। কন্ট্রোল বারে আমরা যদি একটু খেয়াল করি এখানে মোড নামে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। মুভ যদি সিলেক্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনি যে অবজেক্টটাকে সিলেকশন করবেন সেই অবজেক্টটাকে যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন সেই ক্ষেত্রে সে মুভ করে ফেলবে, অর্থাৎ
ওইখান থেকে এটাকে সরায় ফেলবে এবং যেখানে বসাবেন সেখানে নিয়ে যাবে। আর এক্সটেন্ড মোডে যদি আমরা কাজ করি সেই ক্ষেত্রে যে অবজেক্টটাকে আমরা সিলেকশন করব সেটা ওই জায়গাতে থাকবে এবং যেখানে নিয়ে বসাবো সেখানে আরেকটা বাড়তি বা আরও একটা নতুন করে অ্যাড হবে। তো আমরা দুইটা একটু দেখি। যেমন মুভ, এটা আমি সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি যে এইখানকার এই যে বোর্ডটা আছে এটাকে আমি সিলেকশন করে আমি মুভ করব, মানে এখান থেকে সরা আমি এখানে নিয়ে আসব। সেই ক্ষেত্রে আমাকে এটা সিলেকশন করতে হবে। আর এটা সিলেকশনের ক্ষেত্রে আমরা লেসো টুল বা গত পর্বে প্যাচ টুল দেখেছি সেটার মতোই, অর্থাৎ ফ্রি হ্যান্ড আমাকে সিলেকশনটা করতে হবে। জাস্ট আপনাকে বোর্ডের সাইড দিয়ে এভাবে একটা সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করার পরে এখন আমি এটাকে জাস্ট ক্লিক করে ধরে তারপরে যদি এখানে এসে ছেড়ে দিই তাহলে কিন্তু আগের যে জায়গাটাতে মানে এইখানকার এটা চলে যাবে। ঠিক আছে, যে ওকে প্রেস করার পরে বা এন্টার প্রেস করার পরে এটা এখান থেকে রিমুভ করে দিবে এবং এটা এখানে বসায় দিচ্ছে। তো এটা খুবই মজার একটা টুল, খুবই জাদুর মতো একটা কাজ করে থাকে। তো এইভাবে আমরা চাইলে মুভ করতে পারবো। এখানে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ এখানকার ব্যাকগ্রাউন্ডের সাথে এই বোর্ডের যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। এখানে মিলে যায় না, এখানে একটু বোঝা যাচ্ছে। তো এটা আমরা চাইলে পরবর্তীতে অন্য টুলের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আচ্ছা, এইগুলো হচ্ছে মুভ করা। আমি এখন পরের মুডটা সিলেক্ট করে দেখাচ্ছি এক্সটেন্ড মুডটা যদি আমরা নেই সেই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করে এখানে নিয়ে আসি তাহলে আগের জায়গাতেও থাকতেছে এবং এখানেও থেকে যাবে। ঠিক আছে, তো এই যে ওকে করার পরে আমরা দেখতে পাবো যে এখানেও এটা থাকবে এবং এটা আরেকটা বাড়তি অ্যাড হয়ে গেল। এই হচ্ছে কন্টেনার মুভ টুলের কাজ। এর মাধ্যমে আমরা সাধারণত দুইটা কাজ করতে পারছি। একটা হচ্ছে মুভ করার মানে হচ্ছে যে এক জায়গা থেকে সরায় আরেক জায়গায় নিয়ে বসায় দিবে। আর দ্বিতীয়টা হচ্ছে এক্সটেন্ড করা, অর্থাৎ বাড়ানো, অর্থাৎ এক জায়গায় থাকবে সেইখানকার অবজেক্টটাকে আরেক জায়গায় গিয়ে বসাবো তাহলে ওইখানে আরেকটা নতুন করে আবার আরেকটা অবজেক্ট চলে আসবে। এখন আমি আরও একটা বিষয় দেখাচ্ছি যেটা কন্টেনার মুভ টুলের সাথে রিলেটেড। আমরা সেটা এডিট মেনুর ভিতরে ফিলের ভিতরে গিয়ে পাবো। এখানে যাওয়ার আগে আমাকে অবশ্যই একটা সিলেকশন করে নিতে হবে। তো আমি এখানকার এইটাকে সিলেকশন করে তারপরে আমরা এডিট মেনুর ভিতরে গিয়ে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করার পরে এখানে আপনি পাবেন হচ্ছে কন্টেন্টস নামে একটা ঘর। এইখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এখান থেকে কন্টেনারটাকে সিলেক্ট করে দিব। দিয়ে ওকে প্রেস করলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই অবজেক্টটাকে রিমুভ করে দিবে। তো এই ধরনের আনএক্সপেক্টেড কোনো অবজেক্ট যদি আমরা রিমুভ করতে চাই অটোমেটিক্যালি সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা ব্যবহার করব। তো যেমন এখন যদি আমি এটা ওকে প্রেস করি তাহলে দেখতে পাবেন যে এটা গায়েব হয়ে গেছে এবং এটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে সে ভিতরে প্লেস করে খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে ফেলছে বা মিশিয়ে দিছে। আমরা এটার আরও একটা ব্যবহার দেখি আরেকটা ছবিতে। এই ইমেজের ক্ষেত্রে আমি এখন চাচ্ছি এই লোকটাকে এখান থেকে রিমুভ করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা কন্টেনার মুভ টুল দিয়ে সিলেকশন করে নিতে পারি। তারপরে হচ্ছে আমরা ফিল থেকে কন্টেনার সিলেক্ট করে ওকে দিলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এডিট থেকে ফিল, এখান থেকে কন্টেনার সিলেক্ট করাই আছে, ওকে দিলাম, এটা রিমুভ হয়ে গেল। এবং দেখেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে মিলাই ফেলছে এবং এখানে মানে বোঝা যাচ্ছে না যে আগে কিছু ছিল। আর এই অপশনটি ব্যবহার করার জন্য আমরা যে কোনো ধরনের সিলেকশন ব্যবহার করে কাজ করতে পারবো। আমাকে যে কন্টেনার মুভ টুল দিয়ে সিলেকশন করতে হবে এমন কিন্তু না। আমি যদি এখন এখান থেকে লেসো টুল দিয়েও সিলেকশন করে নেই, তারপরে যদি এডিট থেকে ফিলে গিয়ে কন্টেনারটা সিলেক্ট করে ওকে দিই তাহলেও কিন্তু এটা কাজ করবে। ঠিক আছে, তার মানে এই কন্টেনার মুভ টুল দিয়ে যে সিলেকশন করতে হবে তা না, আপনি যে কোনো ধরনের সিলেকশন করে যেই টুলটাতে আপনি কাজ করতেছেন বা যে অপশনটাতে আপনি কাজ করতেছেন তখন সেইটার কাজটা অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এখন লেসো টুল দিয়ে এটাকে সিলেকশন করে মুভ কন্টেনার মুভ টুলটা দিয়ে যদি আমি মুভ করি সেক্ষেত্রে কিন্তু এটা মুভ করবে। ঠিক আছে, যেমন এখানে আমি লেসো টুল দিয়ে এটাকে সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে আমি কন্টেনারটা সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানে মুভটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখন যদি এটাকে জাস্ট এখান থেকে মুভ করি তাহলে এখান থেকে সরে এখানে কিন্তু চলে আসবে ইন্টারফেস করার পরে। এই পর্বে আমি দেখাবো রেড আই টুলের ব্যবহার। ছবি তুললে অনেক সময় ফ্ল্যাশ লাইটের কারণে চোখের ভিতরে মনিটা অনেক সময় এই যে এরকম লালচে হয়ে যায়, আবার অনেক সময় সাদা বা ইয়েলো টাইপের হয়। তো সাদা বা ইয়েলো টাইপের হলে এই টুলটা কাজ করবে না। এই টুলটা শুধুমাত্র লাল চোখের ক্ষেত্রে কাজ করবে, এর জন্য এর নামই দিয়েছে হচ্ছে রেড আই টুল। তো এটা জাস্ট এক ক্লিক করলে লাল যেই কালারটা থাকবে সেই কালারটাকে ব্ল্যাক কালার করে দেবে।
ঠিক আছে, খুবই সিম্পল। জাস্ট আমি এই যে লালের উপরে এই জায়গাতে যে কোনো একটা অংশে যদি ক্লিক করি এটা ব্ল্যাক করে দিচ্ছে। ঠিক আছে, যেখানে ক্লিক করলাম এটা ব্ল্যাক করে দিল। তো এই ধরনের যেই লাল চোখের যে প্রবলেমগুলো আছে ফ্ল্যাশ লাইটের কারণে, সেই প্রবলেমটাকে সলভ করবে রেড আই টুল। এই টুলটা কিভাবে কাজ করছে সেটা যদি একটু বলি তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবেন। এইটা শুধুমাত্র লাল যেখানে পাচ্ছে লাল কালার, সেই কালারটাকেই সে ব্ল্যাক কালার বা গ্রে কালার করে দিবে। ঠিক আছে, যেমন ধরেন এই যে এখানে ঠোঁটের যে কালারটা আছে লাল কালার, এই লাল কালার এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটাও কিন্তু ব্ল্যাক করে দিচ্ছে। কিন্তু যদি এখানে আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানেও হালকা একটু লালচে ভাব আছে, সেটাকে কিন্তু ব্ল্যাক করে দিচ্ছে। বাট যদি আমি এখানে এসে ক্লিক করি তাহলে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কারণ এটা এখানে লাল কোনো কালার এখানে নাই। আবার যদি এখানে ক্লিক করি তাহলেও কিন্তু কিছু হচ্ছে না, কারণ এখানে লাল কালার পাচ্ছে না সে। তার মানে রেড আই টুলটা শুধুমাত্র লাল চোখের ক্ষেত্রে কাজ করছে এবং শুধুমাত্র লাল কালারকেই সে ব্ল্যাক কালারে পরিণত করছে। এই পর্বে আমি দেখাবো ক্লোন স্টেম টুলের ব্যবহারটি। ক্লোন স্টেম টুল মূলত যে কাজটা করে থাকে সেটা হচ্ছে যে একটা অবজেক্টকে আপনি ক্লোন করতে পারবেন, অর্থাৎ সেম টু সেম কপি করতে পারবেন অন্য আরেকটা জায়গায়। যেমন মনে করেন এখানে যে অবজেক্টগুলো আছে এইখানে আমি যে কোনো একটাকে সিলেক্ট করব বা একটাকে আমি সোর্স হিসাবে নিব এবং এখানে আমি আরও একটা অ্যাড করব। ঠিক আছে, তো এখানে আছে 3টা, আমি এখন চাচ্ছি যে এই পাশে আরেকটা অ্যাড করে এখানে 4টা তৈরি করব। অথবা এমনও হতে পারে যে আমার এখানে এই জিনিসগুলো দরকার নাই, মুছে ফেলতে হবে, বা 3টা আছে এখানে একটাকে মুছতে হবে, 2টা থাকবে। তো এই মোছার কাজ বা রিমুভ করার কাজ এবং অ্যাড করার কাজ, এই 2টা কাজই আমরা এই ক্লোন স্টেম টুল দিয়ে করতে পারবো। এবং এই ক্লোন স্টেম টুলটা ফটো এডিটিং রিলেটেড যত কাজ আছে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ক্লোন স্টেম টুলটা, কারণ এটার দ্বারা অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, অনেক ভালো মানের কাজ করা যায়। আমরা যখন পরবর্তীতে প্রজেক্টের কাজগুলো দেখব তখন আপনি এই বিষয়গুলো আরও ভালো ধারণা পাবেন। এখন আসি যে এটা আমরা কিভাবে অ্যাড করতে পারি এবং কিভাবে আমরা রিমুভ করতে পারি। ঠিক আছে, তো এখন এইখানে যদি আমি এটা আরেকটা অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমাকে এখানে থেকে এটাকে সোর্স হিসাবে সিলেক্ট করতে হবে। তো সোর্স হিসাবে নেওয়ার জন্য আমি এখানে যে কোনো একটা জায়গায় এসে যদি অল্টার প্রেস করে ক্লিক করি, এটা ওই হিলিং ব্রাশ টুলের মতো কিছুটা কাজ করার সিস্টেমটা, তবে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে হিলিং ব্রাশ টুলটা যখন আমরা সোর্স হিসাবে এখান থেকে নিয়ে আরেক জায়গায় অ্যাপ্লাই করব, তখন ওই যেখানে অ্যাপ্লাই করা হবে সেইখানকার ব্যাকগ্রাউন্ডের সাথে হিলিং ব্রাশ টুলটা মিলে যায় বা মিশে যায়। বাট ক্লোন স্টেম টুলটা এটা মিশে যাবে না, এখানে যা পাবে সেটাই এখানে অ্যাপ্লাই করে দিবে। যেমন আমি ওখান থেকে সোর্স হিসেবে নিয়ে এখানে যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে যেখানে সোর্স হিসেবে নিছি সেখানে একটা প্লাস সাইন ঘুরতেছে এবং ওই প্লাস সাইনের নিচে যে কালারগুলো পাচ্ছে বা যে অবজেক্টটা পাচ্ছে সেটা এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছে। ঠিক আছে, এবং এখানে কালার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। তো এইভাবে আমরা অ্যাড করতে যেমন পারছি তেমনিভাবে এটাকে আমরা চাইলে ডিলিটও করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে এইটাকে ডিলিট করব, তো এটাকে ডিলিট করার জন্য আমাকে এখন সোর্স নিতে হবে, তাহলে এইখান থেকে কোনো একটা জায়গা, ঠিক আছে, মানে ভালো একটা জায়গা যেখানে মানে এই অবজেক্টটা নাই। তো আমি এখান থেকে একটা সোর্স নিলাম, নেওয়ার পরে এখানে এই যে দাগগুলোর সাথে এটাকে আমি মিলিয়ে দিচ্ছি। ফার্স্ট ক্লিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ফার্স্ট ক্লিকটা আপনি কোথায় করছেন সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার কাজটা হয় ভালো হবে, না হয় কিন্তু খারাপ হবে। তো এটা আসলে কাজ করতে করতে প্র্যাকটিস করতে করতে এটা আপনার হাত চলে আসবে। ঠিক আছে, তো ফার্স্টে যদি নাও হয় সমস্যা নাই, ভয়ের কিছু নাই, আপনি এটা প্র্যাকটিস করতে থাকেন তাহলে আস্তে আস্তে এটা চলে আসবে। ঠিক আছে, এবং এখানে দেখেন আমি ক্লিক করে এটা উপর দিকে এবং নিচের দিকে হালকা করে ড্র্যাগ করে দিচ্ছি এবং বারবার কিন্তু আমি ক্লিকটা ছেড়ে আবার নতুন করে ক্লিক করে এটা কাজটা করলাম। এর কারণ হচ্ছে যদি আমি একবার আমি একটু পুনরায় আবার একটু আন্ডু করে নিচ্ছি, আমি এক ক্লিকে করে দেখাচ্ছি যাতে সমস্যাটা কী হয় সেটা যেন বুঝতে পারেন। ঠিক আছে, তো আমি এখন এক ক্লিকে এখান থেকে ক্লিক করে শুরু করলাম। আচ্ছা, ক্লিক করে যাচ্ছি, এদিকে মুছে যাচ্ছে এবং দেখেন আমার প্লাস সাইনটা ডান দিক থেকে কিন্তু বাম দিকে সরে আসতেছে। তো আমি এখনও ক্লিকটা ছেড়ে দিইনি, এই যে এই কারণে একটা প্রবলেম হচ্ছে। কি প্রবলেমটা হচ্ছে যে প্লাস সাইনটার নিচে এখন এই যে অবজেক্টটা ছিল সেটা কিন্তু পেয়ে গেছে, কারণ ক্লিকটা আমি ছেড়ে দিইনি। আর ক্লিকটা ছেড়ে দিলে তখন এই জিনিসটা ওইখানে পেতো না, তখন আর এটা নিয়ে আসতো না। ঠিক আছে, তো এই জন্য আপনাকে কাজ করার সময় এটা মানে যখন আপনি কাজটা করবেন প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা আপনার বুঝে আসবে যে কখন ক্লিক ছাড়তে হবে বা কোথায় ক্লিকটা শুরু করতে হবে।
ঠিক আছে, এবং কত দূরে গিয়ে আপনাকে ক্লিকটা ছাড়তে হবে। তো এই জিনিসটা আসলে প্র্যাকটিসের উপরে, প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ক্লোন স্টেম টুল দিয়ে খুবই সুন্দরভাবে কোনো একটা অবজেক্টকে অ্যাড করতে পারবো বা কোনো একটা অবজেক্টকে রিমুভ করতে পারবো। এই অ্যাড করা এবং রিমুভ করার কাজটা কন্টেনার মুভ টুল দিয়েও আমি দেখিয়েছি, বাট ওইটা ছিল অটোমেটিক, অর্থাৎ আপনি সিলেকশন করে তাকে কমান্ড করতেন, সে ওই জায়গাটাকে রিমুভ করে দিত অথবা মুভ করে দিত। বাট সব ক্ষেত্রে কিন্তু ওই টুলসগুলো খুব ভালো একটা পারফরমেন্স করে না, অর্থাৎ একদম অ্যাকুরেটলি আপনি যদি কোনো একটা কিছুকে অ্যাড করতে চান বা কোনো একটা কিছুকে ডিলিট করতে চান, দেখা যাবে যে হয়তোবা কোনো একটা প্রবলেম থেকে যাবে। আর এই টুলটা হচ্ছে ম্যানুয়ালি এই কাজগুলো করার জন্য এই টুলটার তৈরি করা হয়েছে। তো এই টুলটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি। এই পর্বে আমি দেখাবো প্যাটার্ন স্টেম টুলের ব্যবহার। প্যাটার্ন স্টেম টুলটা হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো প্যাটার্ন বলতে কি সেটা আমি এখানে একটা ইমেজের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে প্যাটার্ন হচ্ছে এই জাতীয় যে ডিজাইনগুলো আমরা দেখি সেগুলোকে বলা হয় প্যাটার্ন। প্যাটার্নের এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু একই জিনিস বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ এখানে ডিজাইন কিন্তু এতগুলো করা হয়নি। ডিজাইন যখন করছে বা এই প্যাটার্নটা যখন তৈরি করা হয়েছে তখন মাত্র একটা নকশা তৈরি করা হয়েছে, এবং সেই নকশাটাকে এখানে প্যাটার্ন হিসাবে আমরা সেভ করে রাখতে পারবো, এবং এই জিনিসটাকে আমরা যখন অ্যাপ্লাই করব তখন ওই একই জিনিস বারবার রিপিট হওয়ার মাধ্যমে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করা যায়। তো আমরা এখন দেখব যে ফটোশপে প্যাটার্নের জন্য কি কি ডিজাইন এখানে দেওয়া আছে, এবং আমরা এখানে একটা প্যাটার্ন ডিজাইন তৈরি করাটাও শিখব। প্যাটার্ন স্টেম টুলের কন্ট্রোল বারে এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে এখানে বেশ কিছু প্যাটার্নের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে ট্রিজ, তারপরে হচ্ছে গ্রাস, ওয়াটার, ট্রিজ, এই ধরনের কিছু নাম আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর ভিতরে আবার এখানে আলাদা আলাদা করে 4টা দেওয়া আছে, তারপরেটাতে এখানে 3টা দেওয়া আছে। তো এগুলো ডিফল্টভাবে এই অল্প কিছু প্যাটার্ন ডিজাইন ফটোশপে দিয়ে রাখছে। আর আমরা চাইলে প্যাটার্ন আমরা নিজেরা তৈরি করে ব্যবহার করতে পারবো, এবং পাশাপাশি আমরা চাইলে প্যাটার্নের ডিজাইনগুলো ডাউনলোড করেও ব্যবহার করতে পারবো। তো প্যাটার্ন ডিজাইন কিভাবে ডাউনলোড করতে হয় সেটা অন্য আরেকটা ভিডিওতে থাকবে। তো এখন আমরা প্যাটার্নটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা একটু দেখি। যেমন মনে করেন আমি এই প্যাটার্নটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, তো এটাকে আমি সিলেক্ট করলাম, তারপরে আমি এখান থেকে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি এটার আইটা অফ করে দিচ্ছি। এখন আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে আমি জাস্ট এটার যে ব্রাশটা আছে এটা দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলেই জাস্ট এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করলে এই ব্রাশের নিচে এটা আপনার প্যাটার্নটা আস্তে আস্তে পুরোটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই ক্ষেত্রে ব্রাশের সাইজ ছোট বড় করার নিয়মটা আগের মতোই, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। প্রথমটা দিলে ছোট হবে, পরেরটা দিলে বড় হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা প্যাটার্নটা অ্যাপ্লাই করতে পারছি। আর যদি এখানে আমরা হার্ডনেসটাকে বাড়ায় দেই, হ্যাঁ, রাইট মাউস ক্লিক করলে সাইজ কম বেশি করা যাচ্ছে, পাশাপাশি হার্ডনেসটা যদি বাড়ায় দেয় সেক্ষেত্রে কি হয় দেখেন, আগেরটা কিন্তু 4-5টা স্মুথ হয়ে যাচ্ছিল, বাট এটা হচ্ছে স্মুথ হবে না, একদম পুরো শার্প থাকবে। ঠিক আছে, তো এটা আমাদের প্রয়োজন মতো আমরা হার্ডনেসটা কম বেশি করে রাখতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় দেখাই, যদি আমাদের সিলেকশন করা থাকে সেই ক্ষেত্রে কেমন হবে। মনে করেন এই যে এখন সিলেকশন করে নিলাম, এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এই সিলেকশনের ভিতরে এই প্যাটার্নটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত প্যাটার্ন অ্যাপ্লাই করার পদ্ধতি। এখন আমরা একটু দেখব প্যাটার্ন আমরা কিভাবে তৈরি করতে পারি। এখানে আমি একটা ব্রিকের ওয়ালের একটা ছবি রেখেছি, এটাও এক টাইপের একটা প্যাটার্ন, অর্থাৎ একই জিনিস কিন্তু বারবার রিপিট হয়েছে। তো আমরা এই ধরনের একটা প্যাটার্ন কিভাবে তৈরি করতে পারি। আপনি যদি একটা প্যাটার্ন তৈরি করার ওয়েটা বা প্রসেসটা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি যে কোনো ধরনের প্যাটার্ন কিন্তু ডিজাইন করতে পারবেন। তো এটা কিভাবে করা যায়, খুবই সহজ একটা বিষয়, জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন। আমি এখানে একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পর আমি একটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এখানে গাঢ় একটা খয়েরি কালার অ্যাপ্লাই করলাম, এর উপরে আবার আরেকটা সিলেকশন করে নিচ্ছি, তারপরে এখানকার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল আমার একটা ব্রিক। এখন এটা আমার আরও 2টা দরকার। ঠিক আছে, তো এটাকে আমি উপরের দিকে একটা নিলাম এবং নিচেরটার সাথে যেন এটা মাঝামাঝি থাকে, এবং এই পাশে আরেকটা আমি নিচ্ছি। এই হচ্ছে আমার প্যাটার্নের ডিজাইনটা। এখন এই ডিজাইনটা আমরা পুরোটাকেই যদি প্যাটার্ন হিসেবে রাখি তাহলে কিন্তু ব্রিকের ওয়ালের মতো ডিজাইনটা আসবে না। এই ক্ষেত্রে আমাকে
সিলেকশন করতে হবে সূক্ষ্মভাবে। এই জিনিসটা আসলে কাজ করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে আমরা কখন কোথা থেকে সিলেকশনটা করব, তাহলে আমাদের এক্স্যাক্টলি আমি যে প্যাটার্নটা চাচ্ছি সেটা আমরা তৈরি করতে পারবো। যেমন এখন আমি রেক্টেঙ্গেল সিলেকশন টুলটা নিচ্ছি। আর প্যাটার্নের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্যাটার্নের ডিজাইন করার পরে অবশ্যই প্যাটার্নের এই ডিজাইনটাকে 4 কোণা সিলেকশন করতে হবে। ঠিক আছে, যদি আমরা 4 কোণা সিলেকশন ছাড়া যদি সার্কেল বা অন্য কোনো ধরনের সিলেকশন করি তাহলে এটা কিন্তু প্যাটার্ন হবে না, প্যাটার্ন ওইভাবে তৈরি করা যায় না, কারণ প্রত্যেকটা প্যাটার্নই হচ্ছে আপনার স্কোয়ার বা 4 কোণা থেকেই তৈরি হয়। তো এখন এটা একটু দেখেন কিভাবে হচ্ছে। আমি যদি এখন এই উপরের স্ট্রোকটা নিই তাহলে আমাকে নিচের দিকের স্ট্রোকটা বাদ দিতে হবে, এবং যদি আমি বাম পাশের এই দিকের যেই কালারটা আছে স্ট্রোকের এইটা যদি নেই তাহলে ডান পাশের এই দিকের স্ট্রোকের কালারটা বাদ দিতে হবে। ঠিক আছে, তো এইটা আমি এর আগে করেছি জন্য আমি এখন জিনিসটা বুঝতে পারছি, কিন্তু প্রথমে যখন আমি করতে গেছি তখন কিন্তু আমারটাও ঠিকভাবে হয়নি। হ্যাঁ, তো এই জন্য প্রথমে যদি আপনার ভুল হয় সমস্যা নেই, আপনি কাজ করতে করতেই জিনিসগুলো শিখতে পারবেন। তো আমি উপরের এখান থেকে নিচ্ছি এবং নিচেরটা বাদ দিচ্ছি, এবং ডান পাশের যেই স্ট্রোকটা আছে সেটাও আমি বাদ দিলাম সিলেকশন থেকে। আচ্ছা, এখন এই যে সিলেকশনটা করলাম একটু খেয়াল করেন, আমি যখন এটাকে বারবার রিপিট করব এটা নেইনি কেন? যদি এটা নিতাম তাহলে এইটা এবং এইটা একসাথে হয়ে যাবে, তখন এখানে কিন্তু বেশি মোটা হয়ে যাবে। হ্যাঁ, আর যেহেতু এখানে মানে চিকন এবং এখানেও চিকন, তো যদি দুইটা মোটা হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ দেখা যাবে, মানে আমার এক্স্যাক্টলি যে প্যাটার্নটা আমি চাচ্ছি সেটা তখন তৈরি হবে না। তো এইভাবে আমি একটা সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে এডিট মেনু থেকে এই যে এখানে আছে ডিফাইন প্যাটার্ন, ডিফাইন প্যাটার্নে ক্লিক করার পরে আপনি প্যাটার্নের একটা নাম দিতে পারেন, তারপরে ওকে করলে এটা প্যাটার্ন আকারে সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন এটা আমরা একটু অ্যাপ্লাই করে দেখি যে আমাদের প্যাটার্নটা কেমন হলো। তো আমি এখানে একটা সিলেকশন করে নিলাম, নেওয়ার পরে যে প্যাটার্ন স্টেম টুলটা আগে সিলেক্ট করতে হবে, তারপরে এই যে এখানে আমাদের এই প্যাটার্নটা চলে আসবে। এখন এই প্যাটার্নটাকে সিলেক্ট করে তারপরে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই একই জিনিস বারবার রিপিট হয়ে এই টাইপের একটা ডিজাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা যদি আমরা সিলেকশন করা ছাড়া করি তাহলে কিন্তু এই যে পুরোটাতেই ওই একই জিনিস বারবার রিপিট হয় এই ধরনের একটা ডিজাইন কিন্তু আমরা করতে পারলাম। তো আশা করি প্যাটার্ন ডিজাইনের যে কাজটা সেটা আপনি বুঝতে পেরেছেন। এটা প্রথমবারে চেষ্টা করে যদি না হয় আপনি আরও একবার চেষ্টা করেন, ভিডিওটি পুনরায় আরও একবার দেখেন, দেখে আমি কিভাবে করেছি, কোন জায়গা থেকে সিলেকশনটা ধরেছি, কোথায় শেষ করেছি, এই সেমভাবে আপনি একটু প্র্যাকটিস করলে আপনিও কিন্তু এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করতে পারবেন। আর একটা প্যাটার্ন ডিজাইনের আইডিয়া বা কনসেপ্টটা যখন আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি যে কোনো ধরনের প্যাটার্ন কিন্তু তৈরি করতে পারবেন। এই পর্বে আমি আলোচনা করব ব্রাশ টুল এবং পেন্সিল টুলের ব্যবহার সম্পর্কে। ব্রাশ টুলটা মূলত হচ্ছে পেইন্ট করার কাজে ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি কোনো কিছু পেইন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা ব্রাশ টুলটা ব্যবহার করতে পারি। নর্মালি সিলেকশন করে আমরা অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করার মাধ্যমেও কালার অ্যাপ্লাই করতে পারি বা পেইন্ট করতে পারি। বিভিন্ন সময় ব্রাশ টুল দিয়ে পেইন্ট করার কাজটা প্রয়োজন হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা পেইন্ট টুল দিয়ে কালারটা পেইন্ট করতে পারবো। তো আমি এখানে একটা লেয়ার নিয়ে নিচ্ছি, আর ব্রাশ টুলটা সাধারণত হচ্ছে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটাকেই পেইন্ট করে থাকে। আপনার ব্রাশের সাইজটা যতটুকু থাকবে সেভাবেই কালারটা পেইন্ট হবে। আর ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আমি আগেও বলেছি থার্ড ব্র্যাকেটটা আমরা ব্যবহার করতে পারি, অথবা রাইট মাউস ক্লিক করলেও এই যে এখান থেকে সাইজটা কম বেশি করে নিতে পারবো। এই ক্ষেত্রে হার্ডনেসটা কি কাজ করছে সেটা আমরা আরেকটু ভালো করে দেখি। যেমন এখন হার্ডনেসটা আছে হচ্ছে 100%, আমি সাইজটাকে আরও বাড়াই দিচ্ছি, দিয়ে এখানে এসে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে হার্ডনেস 100% অবস্থায়। আমি হার্ডনেসটাকে 50% করে দিয়ে তারপরে একটা ক্লিক করলাম, আর 50% থেকে 0% করে আরেকটা ক্লিক করলাম। ব্রাশের সাইজ কিন্তু সেম ছিল, বাট তিন জায়গায় তিন রকমভাবে দেখাচ্ছে। এর কারণ হচ্ছে হার্ডনেসটা কম বেশি করার কারণে। হার্ডনেসটা যে কাজটা করছে যে সাইডের এজটাকে স্মুথ করে দিবে যদি এটা ভ্যালুটা কম থাকে, আর যদি হার্ডনেসটা 100% থাকে সেই ক্ষেত্রে চারপাশে কোনো স্মুথনেস তৈরি করবে না। যেভাবে ব্রাশ আছে বা যতটুকু সাইজ আছে ঠিক ওইভাবেই শার্পভাবে একটা কালার অ্যাপ্লাই করছে। ফটোশপে অনেক ধরনের ব্রাশের ডিজাইন দেওয়া আছে, তো এই ব্রাশের ডিজাইনগুলো আমরা কন্ট্রোল বারে এখানে আসলেও পাবো, আবার রাইট মাউস ক্লিক করলেও দেখতে পাবো। ডিফল্ট অবস্থায় অল্প কিছু ব্রাশ এই ফটোশপের সাথে থাকে, আমরা চাইলে ব্রাশ ডাউনলোড করে অনেক সুন্দর সুন্দর ব্রাশ ব্যবহার করতে পারি।
ব্রাশ এবং প্যাটার্ন কিভাবে ডাউনলোড করে ইউজ করতে হয় সেটার উপরে আলাদা আরেকটা ভিডিও আছে, সেটা দেখলে আপনি তখন এই কাজটা করতে পারবেন। এখন আমরা একটু দেখি যে ব্রাশ আমরা চেঞ্জ করে কিভাবে কাজ করতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ব্রাশেস। তো জেনারেল ব্রাশেসের মধ্যে বেশ কিছু ব্রাশের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হার্ড ব্রাশ আর একটা হচ্ছে সফট ব্রাশ। সফট ব্রাশগুলো হচ্ছে সাইডের এজটা সফট থাকবে, আর হার্ড ব্রাশটা হচ্ছে সাইডের এজটা হার্ড থাকবে। এই তারপরে যদি আমরা পরের ফোল্ডারটাতে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু ডিজাইনের ব্রাশ এখানে দেওয়া আছে। ঠিক আছে, যেমন এই ব্রাশটা যদি সিলেক্ট করি, তারপরে এটা সাইজটাকে একটু বাড়াই দিই, তারপরে যদি আমরা একটু অ্যাপ্লাই করে দেখি, এটা কিন্তু ডিজাইনটা ডিফারেন্ট। ঠিক আছে, তো এটার ডিজাইনটা ডিফারেন্ট এবং যেই ডিজাইন সেই ডিজাইনেই কিন্তু এটা অ্যাপ্লাই হচ্ছে। এরপরে যদি আমরা আরেকটা নিই, এখানে আবার ডিজাইনটা একটু আলাদা, সাইজটা যদি বাড়াই নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরকম অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ব্রাশ আছে, যেগুলো আমরা আমাদের প্রয়োজনীয় কাজে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। এগুলো সাধারণত পেইন্ট করার কাজে ব্যবহার হয়, এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফটো এডিটিং কাজে এগুলোর ব্যবহার হয়ে থাকে। আমরা যখন প্রজেক্ট ভিত্তিক ভিডিওগুলো দেখব, তখন ব্রাশের আর কি কি কাজ আছে সেগুলো আমরা তখন দেখতে পাবো। আচ্ছা, এখন দেখেন নিচের দিকে আরও কিছু সুন্দর সুন্দর ব্রাশ আছে। এই যেই ডিজাইনে যেরকম ব্রাশ পাবেন, অ্যাপ্লাই যখন করবেন তখন ঠিক ওইটা কিন্তু ওইভাবে এটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, যেমন এই ব্রাশের ডিজাইনটা হচ্ছে এরকম, যে এটা ছড়াই ছিটায় আসবে এবং কালারগুলো এইভাবে অ্যাপ্লাই হবে। তো এটা ব্রাশটা তৈরি করা হয়েছে এইভাবে, যার কারণে এই ডিজাইনটা এইভাবে এটা আসতেছে এবং ফরগ্রাউন্ডে যে কালার থাকবে সেটাই কিন্তু আসবে। আমি যদি কালারটাকে চেঞ্জ করে দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। তো আপনার যেই কালার দরকার আপনি সেই কালারটাকে সিলেক্ট করে তারপরে ওকে করে পরে যখন ক্লিক করে ড্র্যাগ করবেন, এরকম কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আসি ব্রাশ টুলের কন্ট্রোল বারে কী কী আছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিই। তো প্রথমে আমরা যেটা পাচ্ছি ব্রাশের সেটিংসটা। ব্রাশের সেটিংসটা আমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। আমার 5 বছরের এক্সপিরিয়েন্সে আমি কখনো কোনো ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ব্রাশের সেটিংসে হাত দেওয়া লাগছে এরকম আমার মনে পড়ে না। তো এই কথাটা এই কারণেই বললাম যে ব্রাশের সেটিংসটা তাদের জন্য যারা হচ্ছে শুধুমাত্র পেইন্ট করতে ভালোবাসে, বিভিন্ন ধরনের ছবি আঁকাআঁকি করতে পছন্দ করে, তাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট বা তাদের জন্য এটা দরকার। নর্মালি আমাদের ফটোশপের যে কাজগুলো, ফটো এডিটিংয়ের যে কাজগুলো আছে অথবা ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে, সেগুলোর জন্য ব্রাশের সেটিংসটা পরিবর্তন করে কাজ করার প্রয়োজনটা একেবারেই নাই বললেই চলে। তারপরেও যদি আপনার এই ব্রাশের সেটিংস সম্পর্কে জানতে ইচ্ছা হয়, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখান থেকে এক একটা করে সেটিংস সিলেক্ট করবেন আর ডান পাশে সেটার ডায়ামিটারগুলো পেয়ে যাবেন এবং ডায়ামিটারগুলো কম বেশি করে করে আপনি অ্যাপ্লাই করে দেখলেই এটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে, শেপ ডাইনামিক, স্ক্যাটারিং একটা একটা করে অন করবেন এবং একটা একটা করে আপনি কম বেশি করে দেখবেন এবং এই জায়গাতেও কিন্তু প্রিভিউটা বোঝা যায়। যেমন এখান থেকে যদি আমি এই ডায়ামিটারটা বাড়াই দিই, তাহলে কিন্তু এখানে ঘন হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে যখন এটা হলো, একবার 0 করে দেখবেন, একবার বেশি করে দেখবেন, তারপর এখানে একটু অ্যাপ্লাই করে দেখবেন। তাহলে আপনার প্রত্যেকটা জিনিস যদি আপনি এইভাবে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখেন, তাহলে কিন্তু আপনার এই সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যে মোডটা আমরা নর্মালটাই রাখবো, এটা আমাদের আপাতত চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে, এই পেইন্টিং মোড এবং এখানে লেয়ার প্যালেটে একটা আছে হচ্ছে ব্লেন্ডিং মোড। একই জিনিস দুই জায়গাতে থাকার জন্য দুইটার নাম আলাদা আলাদা। তো ব্লেন্ডিং মোডের আলাদা একটা ভিডিও আছে, সেটা যদি আপনি দেখেন তাহলে মোড সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অপাসিটি। অপাসিটির কাজটা হচ্ছে যে কালারকে স্বচ্ছ করে দিবে। ঠিক আছে, এটা 100% থাকলে কালারটা 100% অ্যাপ্লাই হবে, আর যদি কালারটা কম করে দেওয়া থাকে সেক্ষেত্রে এটা কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যেমন আমি এখানে একটা লেয়ার নিচ্ছি, এখন এটা 100% অবস্থায় আমি অ্যাপ্লাই করলাম, তারপরে যদি এখান থেকে এটা কমায় দিয়ে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এটা স্বচ্ছ হয়ে গেছে। এখন এর নিচে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু দেখা যাবে। বা আমি যদি এখন এখানে আরেকটা কালার দিয়ে এর উপর আরেকটা ক্লিক করি, তাহলে ওই যে আমরা এর নিচ দিয়ে পিছনের ওইটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে অপাসিটির কাজ, যে এটা কালারটাকে স্বচ্ছ করে দিবে, যদি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকে সেটা দেখা যাবে। আর 100% অপাসিটি যদি থাকে সেই ক্ষেত্রে কালারটা 100% অ্যাপ্লাই হবে, আর সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু দেখা যাবে না। এরপরে আছে হচ্ছে ফ্লোটাও অপাসিটির মতোই কিছুটা কাজ করে, তবে এক্ষেত্রে একটু ভিন্নতা পাবো। ফ্লোটা হচ্ছে অপাসিটিও কমাবে, পাশাপাশি হচ্ছে একটার সাথে একটা স্পেসিংটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ আমি যখন এখানে ক্লিক করে ড্র্যাগ করছি, তখন এই টাইপের একটা একটা করে কিন্তু সার্কেল একটার সাথে একটা এত ঘনভাবে লেগে আছে যে আমরা স্টেপগুলো বুঝতে পারছি না। তো ফ্লোটা যখন আমরা একটু কমায় দিব, সেক্ষেত্রে আমরা
দেখতে পাবো যে এখানে অপাসিটিও কমে গেছে এবং পাশাপাশি স্টেপগুলো আমরা বুঝতে পারবো। তো এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না, আমি এখানে আরেকবার আরও একটু ভ্যালু কমাই তারপরে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছি স্টেপগুলো অনেক ঘনভাবে অ্যাপ্লাই হচ্ছে, যার কারণে যখন একসাথে অনেকগুলো থাকছে ওই জায়গাতে কিন্তু স্টেপগুলো বোঝা যাচ্ছে না। আর সাইডের স্টেপের দিকে যদি তাকাই সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি। তো এগুলো আসলে প্রয়োজন মতো আমরা কম বেশি করে দেব, আর ডিফল্ট অবস্থায় যা আছে সেইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন আমরা দেখব পেন্সিল টুলের ব্যবহার। পেন্সিল টুল এবং ব্রাশ টুলের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, যে ব্রাশ টুলের মধ্যে এন্টি-এলিয়াসটা অন করা আছে আর পেন্সিল টুলের মধ্যে এন্টি-এলিয়াসটা অফ করা আছে। ঠিক আছে, তো এন্টি-এলিয়াসটা কি সেটার জন্য আমাদের আলাদা একটা ভিডিও আছে, 10 নম্বর যে ভিডিওটি সেটা হচ্ছে এন্টি-এলিয়াসের উপরে ছিল, ওইটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি এখন একটু পেন্সিল টুলটা সিলেক্ট করে তারপরে কিভাবে কাজ করছে সেটা একটু দেখাচ্ছি। যেমন পেন্সিল টুলটা এটার সাইজটা এখন 1 পিক্সেল আছে, আমরা যদি এখানে আঁকি তাহলে দেখতে পাচ্ছি যে 1 পিক্সেলের সাইজ এটা আসছে, একটা লাইনের মতো তৈরি হচ্ছে। সাইজটাকে যদি একটু বাড়ায় দিই তারপরে যদি এখানে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই সাইজটা করছি সেই সাইজে এটা আঁকানো গেছে। আচ্ছা, এখন এই সেম সাইজে এখন দেখেন এখানে এটার সাইজটা হচ্ছে 73, আমি ব্রাশটা সিলেক্ট করলাম এবং এটারও সাইজটা 73 দিয়ে দিচ্ছি। তারপরে আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, এই যে দুটার মধ্যে পার্থক্য কি দেখেন, এন্টি-এলিয়াসটা অফ করা থাকলে আপনার লাস্টের পিক্সেলের পরে অতিরিক্ত কোনো শ্যাডো পিক্সেল ক্রিয়েট করে না, আর এন্টি-এলিয়াসটা অন করা থাকলে লাস্ট পিক্সেলের পরে অতিরিক্ত কিছু শ্যাডো পিক্সেল ক্রিয়েট করে, যার কারণে এটা দেখতে স্মুথ দেখায়। আর পেন্সিল টুলের মধ্যে এটা অফ করা ছিল, যার কারণে এটা এইরকম খাসকাটা খাসকাটা দেখাচ্ছে। তো এই হচ্ছে মূলত পেন্সিল টুল এবং ব্রাশ টুলের মধ্যে পার্থক্য। পেন্সিল টুলটা সাধারণত খুব বেশি একটা আমাদের কাজে প্রয়োজন হয় না। এই পর্বে আমি দেখাবো কালার রিপ্লেসমেন্ট টুলের ব্যবহার। কালার রিপ্লেসমেন্ট টুলটা মূলত কালারকে রিপ্লেস করে থাকে, অর্থাৎ ইমেজের ভিতরে যে কোনো অবজেক্টের কালারকে আপনি যদি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে সিলেকশন করা ছাড়া খুব সহজে কালার রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে কালারকে চেঞ্জ করতে পারবেন। আর এই কালার রিপ্লেসমেন্ট টুলটা সাদা কালারকে চেঞ্জ করতে পারে না এবং কালো কালারকে চেঞ্জ করতে পারে না। এই দুটা কালার ছাড়া যে কোনো কালারকে আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো কালার চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ফরগ্রাউন্ডে ওই কালারটাকে সিলেক্ট করে দিবেন। যে কালারটা আপনি অবজেক্টের কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছেন সেই কালারটা আপনাকে ফার্স্টে ফরগ্রাউন্ড কালারে সেটা সিলেক্ট করতে হবে। যেমন মনে করেন আমাদের এখন যে সামনে যে গাড়ির ইমেজটা আছে এখানে ইয়েলো কালারের গাড়ি, আমরা এখন চাচ্ছি যে এইটার কালারটাকে চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে এখন যদি সাদা এবং কালো কালার এই দুটো কালার রেখে যদি আমি এখন একটু অ্যাপ্লাই করে দেখাই তাহলে দেখতে পাবেন যে সাদা কালো থাকলে এটার কালারটা চলে আসবে হচ্ছে গ্রে কালার। ঠিক আছে, জাস্ট এই যে দেখেন আমি ক্লিক করে ড্র্যাগ করছি, ড্র্যাগ করলে এই যে এখানে সাদা কালো কালার এই দুইটা যে কোনো একটা মানে যেটাই থাকুক না কেন এখানে গ্রে কালারটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমরা অন্য কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে ফরগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি লাল কালার সিলেক্ট করে তারপরে ওকে করলাম। আচ্ছা, এখন এখানে কয়েকটা বিষয় আছে, কন্ট্রোল বারে যদি আমরা একটু খেয়াল করি এখানে মোড আছে, মোডটা আমরা এখানে কয়েকটা মোড পাচ্ছি, হিউ, স্যাচুরেশন, কালার, তারপরে লুমিনোসিটি। তো এখান থেকে আমরা হিউ এবং কালার এই দুইটাকে সিলেক্ট রাখলেই আমাদের কালারটা ফরগ্রাউন্ডের কালারে যেটা থাকবে সেটা দিয়ে চেঞ্জ করতে পারবো। তো আমি হিউ অথবা কালার এই দুইটার যে কোনো একটাই রাখবো, আমি কালারটাকে সিলেক্ট করলাম। এরপরে এখানে তিনটা অপশন, প্রথমটার নাম হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, দ্বিতীয়টার নাম হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, 3 নম্বরটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তো স্যাম্পলিং কন্টিনিউয়াস যেটা, এটার কাজ হচ্ছে যে আমাদের যেই ব্রাশটা এখন সিলেক্ট করা আছে এর মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লাস সাইন আছে। তো এই প্লাস সাইন দ্বারা কাজটা হচ্ছে যে আমি যখন এই ব্রাশটাকে ক্লিক করে ড্র্যাগ করব তখন এই প্লাস সাইনের নিচে যেই কালারটাকেই পাবে সেই কালারটাকেই সে চেঞ্জ করে দিবে। যেমন আমি একটু দেখাই, একটু জুম করে নিচ্ছি, এখানে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। কালার রিপ্লেসমেন্ট টুলটা আমি নিলাম, এখন আমি প্রথমে প্লাস সাইন দ্বারা এই ইয়েলো কালারের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখেন এই যে এই কালো কালারের উপর দিয়ে যখন নিচ্ছি তখন কিন্তু কালো কালারের যে অবজেক্টটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার একটু খেয়াল করেন, প্লাস সাইনটা যদি আমি এটার উপর দিয়ে না নিই, কালো কালারের উপর দিয়ে না নিই, তাহলে কিন্তু আবার কালো কালারটা
ঠিক থাকছে, বাট যখন এটা উপর দিয়ে নিচ্ছি তখন এটাকে চেঞ্জ করে দিচ্ছে। তার মানে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে স্যাম্পলিং কন্টিনিউয়াস, এইটার কাজ হচ্ছে প্লাস সাইনটা যখন যেই কালারের উপর দিয়ে আপনি নিয়ে যাবেন তখন সেই কালারটাকেই সে চেঞ্জ করে দিবে। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে এটার নাম হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্সটার কাজ হলো ব্রাশের ভিতরে থাকা প্লাস সাইনটা দিয়ে প্রথম যেই কালারটাতে আমরা ক্লিক করব শুধুমাত্র সেই কালারটাকেই সে পরিবর্তন করবে। অর্থাৎ আমি যদি এখন ইয়েলো কালারের উপরে ক্লিক করি, তারপরে যদি আমি এই কালো কালারের উপর দিয়েও আমি নিয়ে আসি, কালো কালারের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। এই অপশনগুলো আমাদের প্রয়োজন মতো আমাদেরকে সিলেক্ট করে নিয়ে ব্যবহার করতে হবে। 3 নাম্বার যেটা আছে এটার নাম স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচের কাজটা মূলত হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে সেটা দিয়ে আমরা কালারটাকে পরিবর্তন করতে পারবো। আচ্ছা, তো আমি এখন স্যাম্পলিং ওয়ান্সটাকে সিলেক্ট রাখলাম। আচ্ছা, এরপরে এইখানে দেখেন লিমিটস, এখানে আছে হচ্ছে ডিসকন্টিজিয়াস আর একটা হচ্ছে কন্টিজিয়াস। তো ডিসকন্টিজিয়াসটা যদি আমরা সিলেক্ট রাখি সেই ক্ষেত্রে কি হয়, আর কন্টিজিয়াসটা সিলেক্ট রাখলে কি হয় আমরা একটু কাজ করলে বুঝতে পারবো। যেমন এখানে আসি, এখন আমি এখান থেকে সিলেক্ট রাখলাম হচ্ছে ডিসকন্টিজিয়াস। আচ্ছা, এখন দেখেন আমি যদি এই জায়গাতে ক্লিক করি, এখানকার কালার আর এখানকার কালার কিন্তু একই কালার। ঠিক আছে, তো যখন কালারটাকে আমি এখানে ক্লিক করলাম, এইখান থেকে এখানে কিন্তু সরাসরি ইয়েলো কালারের কোনো সংযোগ নাই, মাঝখানে একটা কালো কালারের একটা বর্ডার চলে আসছে। বাট যখন আমরা ডিসকন্টিজিয়াসটা সিলেক্ট রাখবো তখন এই ধরনের কোনো বাধা সে মানবে না। অর্থাৎ একই কালার পেলে যদি একই কালার পায় এবং ব্রাশের সাইজের ভিতরে যদি ওই কালারটা চলে আসে সেই ক্ষেত্রে আপনার ওই কালারটাকেও কিন্তু চেঞ্জ করে দিবে। আচ্ছা, এই একই জিনিস আমরা যদি এবার কন্টিজিয়াসটা অন রেখে করি তাহলে এখানে যে বর্ডারটা পাচ্ছে এই বর্ডারটাকে অতিক্রম করে পরের এই কালারটাকে সে ধরতে পারবে না। এই হচ্ছে কন্টিজিয়াস এবং ডিসকন্টিজিয়াসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, দেখেন এখন আমি এখানে ইয়েলো কালারে ক্লিক করলাম, বাট এই জায়গাতে কিন্তু আসতেছে না কালারটা। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এই ইমেজের ক্ষেত্রে আমার এখন দরকার হচ্ছে ডিসকন্টিজিয়াস, কারণ আমি পুরো ইমেজের কালারটাকে চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে আমার এখন ডিসকন্টিজিয়াসটাকে সিলেক্ট রেখে এটা করতে হবে, যাতে যেখানে বর্ডার পাবে সেই বর্ডারগুলো অতিক্রম করে কালারটাকে সে যেন চেঞ্জ করতে পারে। এখন আমরা গাড়ির পুরো কালারটাকে ইয়েলো কালার যেখানে যেখানে আছে পুরো কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এখন ব্রাশের সাইজটা আমাদের প্রয়োজন মতো বড় ছোট করে নেব। তো এখন জাস্ট আমি যে কোনো একটা জায়গায় ইয়েলো কালারের উপর ক্লিক করে জাস্ট আমি এখন ক্লিক করে ড্র্যাগ করছি। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এখন কালো কালারের উপর দিয়ে নিলেও আমার কালো কালারগুলো চেঞ্জ হবে না, কারণ আমি এখান থেকে মাঝখানেটা সিলেক্ট করে নিয়েছি। মাঝখানেটা কাজ হচ্ছে যে প্রথম ক্লিকটা আমি যে কালারের উপরে করব শুধুমাত্র সেই কালারটাকেই সে চেঞ্জ করবে। তো এখন দেখতে পাচ্ছেন যে পুরো ইমেজের কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে। তো সেই জায়গাগুলো আমরা একটু জুম করে তারপরে আমরা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। এই যে ভিতরে ইয়েলো কালার, তো বাইরে যেহেতু এই কালারটা দিচ্ছি ভিতরের এগুলোও কিন্তু আমাকে তখন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এগুলো আমি এই যে ব্রাশের সাইজটা এখন কিন্তু অনেক ছোট করে নিয়ে অ্যাপ্লাই করলাম, কারণ যদি এখন বড় থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে অন্য কালারও চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, আমি ইয়েলো কালারে ক্লিক করতেছি, বাট এইখানে আপনার কালো কালারের উপরেও কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হচ্ছে। এর কারণটা কি? কারণটা হচ্ছে টলারেন্সটা অনেক বেশি দেওয়া আছে। টলারেন্সের ভ্যালুটা যদি আমরা কমায় দিই সেই ক্ষেত্রে এই সমস্যাটা আর থাকবে না। তো টলারেন্সের কাজটা এর আগে কিন্তু একটা টুলের ব্যবহারে আমি দেখিয়েছিলাম, তো সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই হবে। আমি এটার ভ্যালুটা কমায় দিলাম, এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছেন যে এইদিকে যদি আসি সেই ক্ষেত্রে কিন্তু এটার কালারটা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এরপরে এই যে চাকার ভিতরেও কিন্তু ইয়েলো কালারটা আছে, আমি এখানেও ক্লিক করে ড্র্যাগ করে দিয়ে এটার কালারটাকেও চেঞ্জ করে দিতে পারবো। তো কালার রিপ্লেসমেন্ট টুলটা ব্যবহার করে আমরা খুব সহজে কিন্তু কোনো সিলেকশন করা ছাড়াই কালারটাকে আমরা পরিবর্তন করতে পারবো। এই পর্বে আমি দেখাবো ইরেজার টুলের ব্যবহার। ইরেজার টুলের কাজ হচ্ছে ইরেজ করা, অর্থাৎ ছবির ভিতর থেকে আপনি কোনো কিছু যদি মুছতে চান সেই ক্ষেত্রে ইরেজার টুল দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। তো আমি এখানে একটা ছবি নিয়েছি, এটার আমি একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি লেয়ার নিয়ে নিলাম।
এবং ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করে দিচ্ছি, যাতে আমরা যখন এটাকে ইরেজ করব তখন যেন আমরা সরাসরি বুঝতে পারি। আমরা ব্রাশ টুলের ক্ষেত্রে যেই সেটিংসগুলো পেয়েছিলাম, ইরেজার টুলের ক্ষেত্রেও একই সেটিংস পাচ্ছি। তো প্রথমে এখানে আছে হচ্ছে ব্রাশের ডিজাইনগুলো পাবেন এখান থেকে, ব্রাশের সাইজ ছোট বড় করার অপশন আছে এবং হার্ডনেস কম বেশি করার অপশনটাও আছে। তো ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য আমরা এখান থেকে যেমন করতে পারছি, থার্ড ব্র্যাকেট দিয়েও আমরা ছোট বড় করতে পারবো, প্রয়োজন মতো আমরা এখান থেকেও বাড়ায় নিতে পারবো। আচ্ছা, তো এখন যদি আমি কোথাও ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সেই জায়গাটার কালারটা ইরেজ হয়ে গেছে বা মুছে গেছে। ঠিক আছে, যদি আমি এখানে ক্লিক করি এখান থেকে এটা কিন্তু ইরেজ হয়ে যাচ্ছে এবং আমার ব্রাশের সাইজ যতটুকু থাকবে সেই হিসাবে এটা কিন্তু ইরেজ হয়ে যাবে। আচ্ছা, এখন ব্রাশটা হচ্ছে একটা হার্ড ব্রাশ। আমরা যদি সফট ব্রাশ নেই অথবা ব্রাশের হার্ডনেসটাকে যদি আমরা সফট করে দিই, 50% করে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু সাইডের এজটা স্মুথ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগের মতো কিন্তু হার্ড নাই। আরও যদি আমরা কমায় দিই, 0 করে যদি দিই, সেক্ষেত্রে এটা আরও স্মুথ হয়ে যাচ্ছে চারপাশের কালারটা। এটা আমরা প্রয়োজন মতো কম বা বেশি করে নিব। ব্রাশ টুল এবং ইরেজার টুলের কন্ট্রোল বারের যে অপশনগুলো, এগুলো প্রায় সেম, একই জিনিসই আছে এখানে। তবে ব্রাশ আর ইরেজার টুলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, ব্রাশ দিয়ে যখন আমরা অ্যাপ্লাই করব তখন ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হবে, আর ইরেজার টুল দিয়ে যখন আমরা এটা অ্যাপ্লাই করব তখন আমার ছবি থেকে ওই ব্রাশের ডিজাইন অনুযায়ী ইরেজ হয়ে যাবে। যেমন এখানে বেশ কিছু ডিজাইনের ব্রাশ আছে, আমি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে তারপরে এখানে এসে আমি ইরেজ করতে চাই, এখানে এটা ডিজাইনটা কিন্তু এই যে একটা ফুলের মতো একটা ডিজাইন, এই ডিজাইনে এটা ইরেজ হচ্ছে। আবার যদি এখানে আরেকটা আমি সিলেক্ট করি, যেমন নিচের দিকে যে একটা বাটারফ্লাইয়ের একটা ডিজাইন আছে, দেখেন ওই হিসাবে কিন্তু এটা ইরেজ হচ্ছে, ওই ডিজাইন অনুযায়ী এটা ইরেজ হচ্ছে। তো এই হলো আপনার ইরেজার টুলের ব্যবহারটি। তো এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো ডিজাইন সিলেক্ট করে আমরা ইরেজের কাজটা করতে পারবো। এখন আমরা মোডে কি কি আছে সেটা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা মোড আছে, ব্রাশ, পেন্সিল আর ব্লক। তো ব্রাশ আর পেন্সিলের মধ্যে পার্থক্য হচ্ছে, ব্রাশে ইন্টিরেসটা অন করা আছে, পেন্সিলে ইন্টিরেসটা অফ করা আছে। তো আমি দুইটাই একটা একটা করে ক্লিক করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি একটু জুম করে নিচ্ছি, জুম করার পরে এখন আমাদের মোডটা সিলেক্ট করা আছে হচ্ছে ব্রাশ। তো ব্রাশটা সিলেক্ট করা অবস্থায় আমি একটা ক্লিক করলাম, সাইডের এজটা একটু খেয়াল করেন, এটা কিন্তু স্মুথ। আর যদি আমরা পেন্সিলটা সিলেক্ট করে নিই, সেক্ষেত্রে এটা খাসকাটা বা যেরকম কাটা একটা ভাব চলে আসবে, কারণ একটাতে ইন্টিরেস অন করা আছে আর একটাতে ইন্টিরেস অফ করা আছে, যার কারণে এটা এমন হয়েছে। এই হলো এই দুইটা মোডের মধ্যে পার্থক্য। আর 3 নম্বর যেটা আছে ব্লক, এটা নর্মালি 4 কোণা একটা ব্রাশ, এটাকে আমরা ছোট বড় কোনো কিছুই করতে পারছি না, এবং এটা আমরা চাইলে সোজাভাবে আমরা কোনো কিছু যদি ইরেজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ক্লিক করার পরে শিফট প্রেস করে যদি আমি নিচের দিকে টানি, মাউসটা যদি একটু আঁকা বাঁকাও হয় সমস্যা নেই, এটা স্ট্রেট লাইন তৈরি হবে। আবার সেম ক্লিক করার পরে যদি আমি ডানে বা বামে টানি, সেক্ষেত্রে এটা স্ট্রেট লাইন তৈরি করছে। এই পর্বে আমি দেখাবো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ব্যবহারটি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে ইরেজ করে থাকে। অর্থাৎ এই ধরনের কোনো একটা ছবি যেখানে একটা অবজেক্ট আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, সেক্ষেত্রে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে। এই টুলের ক্ষেত্রে ব্রাশের ভিতরে আমরা যে প্লাস সাইনটা দেখতে পাচ্ছি সেটার একটা কাজ আছে। তো আমরা একটু কন্ট্রোল বারে যদি একটু খেয়াল করি, আমরা এর আগে একটা টুলের ক্ষেত্রে দেখেছিলাম যে এরকম 3টা অপশন আছে, একটা হচ্ছে স্যাম্পলিং কন্টিনিউয়াস, একটা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স, আর একটা হচ্ছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। স্যাম্পলিং কন্টিনিউয়াস, এটার কাজ হচ্ছে যে প্লাস সাইনটা যখন যেই কালারের উপর দিয়ে আমরা নিয়ে যাব তখন সেই কালারটাকেই ইরেজ করে ফেলবে। যেমন আমি যদি প্লাস সাইনটা এখানে ক্লিক করি ব্লু কালারের উপরে, তারপরে যদি এখন এই ফুলের কালারের উপর দিয়েও নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে ফুলের কালারটাকেও ইরেজ করে ফেলছে। আর যদি আমরা প্লাস সাইনটা দিয়ে আমি ব্লু কালারে ক্লিক করলাম এবং সাইড দিয়ে যদি আমি এভাবে ক্লিক করে ড্র্যাগ করি, সেক্ষেত্রে কিন্তু অন্য কালারকে ইরেজ করতেছে না। বাট আমি যখনই প্লাস সাইনটা দিয়ে অন্য কালারের উপর দিয়ে নিয়ে যাব, সেই কালারটাকেও ইরেজ করে দিবে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াসলি এটা ইরেজ করবে, প্লাস সাইনটা যে কালারের উপর দিয়ে যাবে সেই কালারটাকেই ইরেজ করে দিবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে স্যাম্পলিং ওয়ান্স। স্যাম্পলিং ওয়ান্সের কাজটা হচ্ছে যে প্লাস সাইনটা প্রথম যেই কালারে ক্লিক করা হবে শুধুমাত্র ওই কালারটাকেই সে ইরেজ করবে। যদি অন্য কোনো কালার এই ব্রাশের ভিতরে চলে আসে, বাট ওই কালারটাকে ইরেজ করবে না। এ হচ্ছে স্যাম্পলিং ওয়ান্সের ব্যবহার। যেমন আমি এখানে ব্লু কালারের উপরে ক্লিক করলাম, এখন আমি ফুলের কালারের উপর দিয়েও যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি,
যেহেতু ফুলের কালারের ভিতরে ব্লু কালার নাই, সেহেতু আবার ফুলের কোনো কালার নষ্ট হচ্ছে না বা ফুলের কালার ইরেজ হচ্ছে না। তো এই হচ্ছে স্যাম্পলিং ওয়ান্সের কাজ, যে প্রথম ক্লিকে আমি যেই কালারটাকে ধরে দিব সেই কালারটাকে ইরেজ করবে। আমি যদি এখন ফুলের কালারে ক্লিক করি, তারপরে যদি ব্যাকগ্রাউন্ডের কালারের উপরে আসি, সেই ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আবার ঠিকই রেখে দিছে। ঠিক আছে, এখন কিন্তু এটা ইরেজ হয়ে যাচ্ছে, দেখতে মনে হচ্ছে যে ফুলের কালারটা সাদা হয়ে গেছে। তা না, আমরা যদি জুম করি তাহলে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্টের যেই কালারটা আছে বা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখা যাচ্ছে। ঠিক আছে, জুম আউট অবস্থায় এটা দেখতে মনে হচ্ছে যে ফুলের কালারটা সাদা কালার হয়ে গেছে। এই হচ্ছে স্যাম্পলিং ওয়ান্সের ব্যবহার। 3 নাম্বার যেটা আছে স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচের কাজটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটাকে রাখবো সেই কালারটাকে ইরেজ করবে। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড কালারে এখান থেকে ধরেন সবুজ কালারটাকে রাখলাম, ডকুমেন্টের ভিতরে সবুজ কালার এখানে হালকা হালকা আছে, আমি অন্য আরেকটা কালার নেই, যেমন ধরেন যে ইয়েলো কালারটা নিচ্ছি, আবার ডকুমেন্টের ভিতরে ইয়েলো কালার কিন্তু নাই। এখন আমি ইরেজ করলে কোনো কিছুই কিন্তু ইরেজ হচ্ছে না, আমি কিন্তু ক্লিক করতেছি, ঠিক আছে, বাট কিছুই ইরেজ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের এই কালারটাকে সিলেক্ট করে দিই, তারপরে যদি ক্লিক করে ড্র্যাগ করি, সেই ক্ষেত্রে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকেই ইরেজ করবে। মানে একই কাজ আগের টুলটাতেও হচ্ছে, এই টুলটাতেও হচ্ছে, জাস্ট একটু সিস্টেমটা একটু আলাদা। আগেরটা সরাসরি কালার উপরে ক্লিক করলেই হচ্ছিল, বাট এটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে কালারটাকে আমাকে দেখাই দিতে হচ্ছে। আচ্ছা, এরপরে এখানে কন্টিজিয়াস, ডিসকন্টিজিয়াস এই বিষয়গুলো আমরা এর আগে দেখেছি, তারপরেও এখানে আরও একবার দেখাই দিচ্ছি। ডিসকন্টিজিয়াসটা কিভাবে কাজ করে এখানে দেখলে সেটা বুঝতে পারবেন। এখানে দেখেন যে এই যে ব্লু কালারটা, এটার চারপাশে কিন্তু গাছের ডালপালা বা ফুলগুলো আছে। তো এই ব্লু কালারের সাথে এই জায়গার যে ব্লু কালারগুলো আছে, চারপাশে যে কালারটা আছে, কালার একই কালার, বাট সরাসরি কিন্তু এখানে সংযোগটা নাই, অর্থাৎ এটার সাথে এটা কিন্তু সরাসরি সম্পৃক্ত না, মাঝখানে অন্য কালার চলে আসছে। তো ডিসকন্টিজিয়াসটা যদি অন থাকে, সেই ক্ষেত্রে এই বাধাকে সে অতিক্রম করে সেম কালারের আরও যত জায়গায় এই কালারটা পাচ্ছে সেই কালারগুলোকেও ইরেজ করে দিচ্ছে। যেমন এখানে আমি ক্লিক করলাম, দেখেন চারপাশের এই ব্লু কালারটাকে ইরেজ করে দিল। আর যদি আমরা কন্টিজিয়াসটা অন রাখি, সেই ক্ষেত্রে এই কাজটা করতে পারবে না। সেই ক্ষেত্রে আমি যেখানে ক্লিক করব, ওই পাশে যদি অন্য কালার থাকে, তাহলে অন্য কালারের বাধার কারণে তার পাশে যে কালারটা সেম কালারটা সেগুলোকে ধরতে পারছে না। তো এইটা আমাদের প্রয়োজন মতো কখনো এটা অন রাখতে হয়, কখনো এটা অফ রাখতে হয়। তো এটা কাজ করতে গেলে আমাদের সেটা বুঝে আসবে। তো এইটার ক্ষেত্রে আমাদের ডিসকন্টিজিয়াসটাই অন রাখতে হবে, ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু সুন্দরভাবে ইরেজ করতে পারছি। আর টলারেন্সটার কাজ এর আগেও আমরা দেখেছি, তারপরে আরও একবার আমরা একটু দেখে নিই। টলারেন্সের কাজটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আপনার লাইট ডিপ হয়, সেই ক্ষেত্রে এইটার ভ্যালুটা বাড়াই দিতে হবে। যেমন এখানে উপরের দিকে কালারটা ডার্ক, নিচের দিকে হচ্ছে লাইট। আমি যদি টলারেন্সের ভ্যালুটা কমাই দিয়ে রাখি, সেই ক্ষেত্রে দেখতে পাবো যে আমি যদি লাইট কালারে ক্লিক করি, হ্যাঁ, যেমন আমি এটা নিচ্ছি, আমি লাইট কালারে ক্লিক করে ইরেজ করতেছি, কিন্তু উপরের দিকে আসে আর ইরেজটা হচ্ছে না, কারণ উপরের দিকে সে দেখতে পাচ্ছে যে এটার কালারটা একটু ডার্ক এবং সে এটা ধরতে পারছে না, তার ক্ষমতাটা কমানো আছে। বাট আমি যদি টলারেন্সটা তার ক্ষমতাটাকে বাড়াই দিই, সেক্ষেত্রে আমি আন্ডু করে আবার সেম জায়গাতে ক্লিক করে আমি যাচ্ছি, ক্লিক করে ড্র্যাগ করতেছি, দেখেন আরেকটু বেশি পরিমাণে ইরেজ করছে। হ্যাঁ, এর উপরের দিকে আসলে বেশি ডার্ক যখন পাবে তখন আর ইরেজ করতে পারবে না, বা এদিকে কিন্তু হালকা হালকা রয়ে যাচ্ছে। আর টলারেন্সের ভ্যালু যদি আমরা আরও বাড়াই দিই বা 100% পর্যন্ত করে দিই, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই লাইট ডিপের পার্থক্যটা আর সে করবে না, যেহেতু একই কালার, সেহেতু এই পুরো কালারটাকে সে ইরেজ করতে পারবে। এই যে দেখেন লাইট ডিপ, এইটাকে আর সে ধরছে না, পুরোটাকেই সে ইরেজ করে দিচ্ছে। এই ছিল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ব্যবহার। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে আমরা খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করতে পারি। যেই ছবিগুলো সিলেকশন করে ইরেজ করা খুবই টাফ, খুবই কঠিন, সেই ইমেজের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে খুব সহজেই কিন্তু ইরেজ করার কাজটা করতে পারছি। এই পর্বে আমি দেখাবো ম্যাজিক ইরেজার টুলের ব্যবহার। ম্যাজিক ইরেজার টুলটা হচ্ছে এক ক্লিকে একই কালারের পুরো অবজেক্টটাকেই সে ডিলিট করে দিতে পারে। এটার ক্ষেত্রে আমরা যদি একটু কন্ট্রোল বারে খেয়াল করি, এখানে বেশ কয়েকটা অপশন আছে, যে অপশনগুলো আমরা এর আগেও অন্যান্য টুলের ক্ষেত্রে দেখে আসছি। যেমন টলারেন্সটা কি কাজ করে সেটা আমরা এর আগের যে টুলটা ছিল সেটাতেও আমরা দেখেছি, যে টলারেন্সটা যদি কমানো থাকে সেই ক্ষেত্রে
কালার যদি লাইট ডিপ হয়, এক কালার হলেও লাইট ডিপ হলে যদি এটা ভ্যালু কম থাকে সেই ক্ষেত্রে দুইটাকে দুই কালার হিসাবে সে তখন বেশি পরিমাণটাকে ধরতে পারে না। আর যদি বেশি করে দেওয়া থাকে টলারেন্সের ভ্যালুটা, সেক্ষেত্রে দেখা যায় যে একই কালার বাট লাইট ডিপ, সেক্ষেত্রে এটা আর প্রবলেম নাই, সে এক কালার হিসাবে পুরোটাকে ধরতে পারে। যেমন আমরা এই ইমেজের ক্ষেত্রে যদি একটু কম বেশি করে আবার দেখি, টলারেন্সে আমি এখন 30% দিয়ে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এইখানে যতটুকু সেম কালার পেয়েছে ততটুকু জায়গায় ইরেজ করেছে। আমি আবার আন্ডু করে নিলাম এবং টলারেন্সের ভ্যালুটাকে আরেকটু বাড়ায় দিচ্ছি, দিয়ে তারপরে এখানে ক্লিক করলাম, আরেকটু বেশি পরিমাণে ইরেজ করছে। নিচের দিকের কালারটাকে একটু লাইট বেশি ছিল যার কারণে ধরতে পারে না। আবার ওই যে উপরে একটু কর্নারে কিন্তু কালার রয়ে গেছে। আর যদি আমরা এটাকে 100% করে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা পুরোটাকেই ইরেজ করে ফেলছে। আর পরের যে অপশনটা এন্টি এলিয়াস, এটা হচ্ছে যে এটা অন করা থাকলে আপনি যখন ইরেজ করবেন তখন লাস্ট পিক্সেলের পরে শ্যাডো পিক্সেল ক্রিয়েট করবে, যার কারণে এটা দেখতে স্মুথ দেখাবে, ভালো দেখাবে। এরপরে কন্টিজিয়াসটা কি কাজ করে এর আগে আমরা দেখেছি, এটা অফ করা আছে। তার মানে এখন আমি যদি যে কোনো একটা জায়গায় ক্লিক করি এবং ওই কালারটা যদি আরও অন্যান্য জায়গায় থাকে সেক্ষেত্রেও সেটাকে সে ধরে ফেলবে। আর যদি এটাকে অন করে দেই আর যদি এমন কোনো একটা জায়গায় ক্লিক করি যার চারপাশে আবার অন্য কোনো কালার চলে আসে, সেক্ষেত্রে দেখা যাবে যে অন্য কালারকে একই কালার হলেও বাট মাঝখানে অন্য কালার আসার কারণে ওই কালারকে আর সে ইরেজ করছে না। আর এটা অফ করা থাকলে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে সেম কালারের আরও যত কালার আছে সবগুলোতেই সে এটা ইরেজ করে দিচ্ছে। এখন আমরা এই ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ডটা অন্য আরেকটা কালার অ্যাপ্লাই করে দেখতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে কালার একটা সিলেক্ট করে নিব, নেওয়ার পরে আমরা একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি এখান থেকে একটা লেয়ার নিচ্ছি, তারপরে কালার অ্যাপ্লাই করলাম। আর দেখা যাচ্ছে না কারণ লেয়ারটা উপরে আছে, আমাদের লেয়ার 1টাকে নিচে নামায় দিতে হবে। এই তো লেয়ারটাকে নিচে নামায় দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেজটা ছিল, ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল খুবই সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে বা ইরেজ হয়ে গেছে। এই ধরনের কোনো কাজ যদি আপনি পান যেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে হবে আর ব্যাকগ্রাউন্ডটা যদি সলিড কালার হয়, এক কালার হয় অথবা হালকা গ্রেডিয়েন্ট কালার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাজিক ইরেজার টুল দিয়ে খুব সহজে খুব সুন্দরভাবে আপনি ওই কাজটা করে দিতে পারবেন। ক্লায়েন্টদের অনেক কাজে আমরা এই টুলগুলো ব্যবহার করে খুব সহজে কাজগুলো আমরা ডেলিভারি দিতে পারি। এই পর্বে আমি দেখাবো হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার। হিস্টোরি ব্রাশ টুলটা মূলত যে কাজ করে সেটা হচ্ছে যে একটা ইমেজের উপরে অনেক ধরনের কাজ করার পরে যদি দরকার হয় যে ইমেজটা পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে আমরা হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে ইমেজের উপরে ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে যত টুলস ব্যবহার করা হয়েছে বা যা কিছু ব্যবহার করা হয়েছে সবগুলোকে আমরা ক্লিন করতে পারবো, হিস্টোরি ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, তো এখন যেহেতু এখানে কোনো কাজ করা হয় নাই, এটা আমি একটা জাস্ট ওপেন করে রেখেছি, কোনো কিছু অ্যাপ্লাই করিনি, যার কারণে এখন ক্লিক করলে কোনো কিছুই আমরা পরিবর্তন বুঝতে পারবো না। হিস্টোরি ব্রাশ টুলের কাজটি দেখার জন্য আমাদেরকে আগে অন্যান্য টুলস ব্যবহার করতে হবে। এখন আমি এখানে ক্লোন স্টেম টুলটা দিয়ে কিছুটা কাজ করব। তো আমি এখন চাচ্ছি যে এইখানকার যে ছায়াটা পড়েছে নিচে সেটাকে আমি একটু মুছতে যাচ্ছি। তো আমি এখান থেকে এটাকে কপি করে এই যে মুছতেছি, ঠিক আছে, মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখানে নিচের দিকে যেই পাহাড়ের যে ছায়াটা ছিল সেটাকে আমি মুছে দিলাম। আচ্ছা, এখন আমি এইখানে উপরের দিকেও কিছু একটা কাজ করি। যেমন ধরেন যে আমি এখন চাচ্ছি যে পাহাড়ের যে মাথাটা আছে এই দিকে আরেকটা মাথা থাকবে, তো আমি এখান থেকে সোর্স হিসেবে নিয়ে তারপর এইখানে আমি অ্যাপ্লাই করতেছি। তো এখানে ছিল একটা, এখন হয়ে গেল হচ্ছে দুইটা। তো এইরকম আমরা অনেক ধরনের কাজ করার পরে যদি এমন দরকার হয় যে না এই কাজটা আমি এখন পূর্বের অবস্থায়, যেহেতু আমি এখানে কোনো কপি ইমেজ নেই নাই, এখন আমি যদি অরিজিনাল ইমেজটাকে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে পাবো না। তো এই ধরনের অনেক টুলস ব্যবহার করার পরেও যদি আপনার মনে হয় যে আপনি ইমেজটাকে পূর্বের অবস্থায় ফেরত নেবেন, সেই ক্ষেত্রে আপনি হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে জাস্ট আপনি মাউসটা দিয়ে এই ব্রাশের সাইজটাকে বড় করে উপরে ক্লিক করে এভাবে ড্র্যাগ করবেন। আপনার এখানে যত ধরনের টুলস বা যত ধরনের কাজ করা হয়েছে সবগুলোকে সে রিমুভ করে দিয়ে একদম অরিজিনাল বা মেইন যে ইমেজটা ছিল সেটা আপনাকে ফেরত দিবে। তো এই ছিল হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার। খুবই ছোট্ট একটা কাজ, জাস্ট মনে রাখবেন যে এটা
হিস্টোরি ক্লিয়ার করে। হিস্টোরি ক্লিয়ার করে বলতে কি, আপনি একটা ইমেজকে আপনি এডিট করতে গিয়ে অনেক ধরনের টুল আপনি ব্যবহার করছেন, করার পরে আপনার মনে হচ্ছে যে এই ইমেজটা আবার পূর্ব অবস্থায় আপনাকে ফেরত নিয়ে তারপরে আবার পুনরায় নতুন করে কাজ করতে হবে। সেই ক্ষেত্রে তখন আপনি হিস্টোরি ব্রাশ টুলটা দিয়ে ওই ইমেজের উপরে পুরোটাতে ক্লিক করে ড্র্যাগ করে দিবেন, তাহলে আপনার সব হিস্টোরি ক্লিয়ার হয়ে যাবে। এই পর্বে আমি দেখাবো আর্ট হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহার। আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা মূলত আর্টিস্টিক টাইপের একটা ডিজাইন তৈরি করে থাকে। তো এই কাজটা করার জন্য আমাদেরকে প্রথমে ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিতে হবে। নেওয়ার পরে আমরা যখন এখানে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই যে এরকম ইমেজের যে কালারগুলো আছে এরকম ঘোলা ঘোলা হয়ে যাবে, এবং পুরো ইমেজটাতে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করে দিই, তো ব্রাশের সাইজ অনেক বড় থাকার কারণে এখানে কি ছিল সেটা আর কিছু বোঝা যাচ্ছে না, কালারগুলোকে মিক্সড করে ঘোলা করে দিয়েছে। এখন যেটা করতে হবে যে ব্রাশের সাইজটা ছোট করব এবং পুরোটাতে ক্লিক করে আমরা এভাবে ড্র্যাগ করে দিব। তো এইভাবে ব্রাশের সাইজ ছোট করে আমাদেরকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। তো ছোট করতে করতে যখন ব্রাশের সাইজটা 10 পিক্সেলের ভিতরে চলে আসবে, তখন আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটা মোটামুটি অনেকটাই ফিরে আসবে, মানে অনেকটাই বোঝা যাবে যে ইমেজে কী ছিল। এবং এটা দেখতে ওয়েল পেন্ট করলে যেই টাইপের একটা ডিজাইন হয়, মানে পেইন্ট করা ইমেজগুলো দেখতে যেমন হয় ওই টাইপের একটা স্টাইল তৈরি হয়ে যাবে। তো এটা কাজ করার সিস্টেমটা হচ্ছে যে ব্রাশের সাইজটা ফার্স্টে বড় করে নিয়ে আপনি তারপরে আস্তে আস্তে ছোট করবেন এবং পুরো ইমেজে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিবেন, ঠিক আছে। আপনি ছোট করবেন এবং পুরো ইমেজটাতে ক্লিক করে এভাবে ড্র্যাগ করে দিবেন, তাহলে আস্তে আস্তে আপনার ইমেজটা কিন্তু বোঝা যাবে। যেমন প্রথমে যখন আমরা বড় করে অ্যাপ্লাই করলাম তখন কিন্তু ইমেজটা কি ছিল ভিতরে সেটা কিন্তু আর বোঝা যাচ্ছিল না, বাট এখন দেখেন আস্তে আস্তে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে একটা পাহাড়ের ইমেজ বা এই ধরনের একটা মানে পেইন্ট করা একটা ভাব বা আর্টিস্টিক একটা রূপ কিন্তু এখানে চলে আসতেছে। তো একটু সময় নিয়ে কাজ করতে হবে। তো একটু দেখেন, আমি পুরোটাতে ক্লিক করে ড্র্যাগ করে মোটামুটি এটার যে আসল রূপ সেটা আমরা ফেরত নিয়ে আসবো। তো এই ছিল হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুলের ব্যবহারটি। আর্ট হিস্টোরি ব্রাশ টুলটাতে আমরা আর্টিস্টিক টাইপের একটা ইমেজকে তৈরি করতে পারবো, অর্থাৎ ইমেজটা অরিজিনাল ইমেজটাকে আপনি আর্ট করলে যেমন হবে ওই ধরনের একটা ইমেজে আপনি কনভার্ট করতে পারবেন। এই কাজটা মূলত যারা পেন্টিং করতে ভালোবাসেন বা যারা পেন্টিং কাজ ভালো জানেন তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। নর্মালি আপনি ক্লায়েন্টদের কাজ করতে গেলে এই ধরনের কোনো কাজ কিন্তু পাবেন না। এই পর্বে আমি দেখাবো গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। গ্রেডিয়েন্ট টুলটা হচ্ছে যে একাধিক কালারকে একসাথে অ্যাপ্লাই করে। আমরা এতদিন পর্যন্ত যে কালারগুলো অ্যাপ্লাই করেছিলাম সবগুলোতেই দেখেছি যে একটা সলিড কালার অ্যাপ্লাই হয়। তো এখন আমাদের যদি এমন দরকার হয় যে 2টা কালার 3টা কালার বা একাধিক কালার একসাথে অ্যাপ্লাই করব, মিক্সড হয়ে অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা করতে পারবো। তো গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করার পরে কন্ট্রোল বারে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারগুলো আছে সেই কালার দুটো দিয়ে এখানে দুইটা মিক্সড কালার দেখাচ্ছে। তো ডিফল্ট অবস্থায় এখানে প্রথম যে কালারটা থাকবে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারের কালার দুটাই। আমি যদি কালারটা একটু চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। যেমন উপর ফরগ্রাউন্ডেরটা চেঞ্জ করেছি, এখন ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে দেখেন 2টা কালার চলে আসছে, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাই করার নিয়মটা কি? অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, তাহলেই দেখতে পাবেন যে 2টা কালার পাশাপাশি চলে আসছে। তো এখন যদি এটা সিলেকশন করে আমরা করি তাহলে কি হবে, সিলেকশনের ভিতরে কালারটা অ্যাপ্লাই হবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা এখন দেখব যে কালার তো 2টা এখানে দেওয়া আছে, আমরা যদি আরও কালার অ্যাড করতে চাই তাহলে সেটা কিভাবে করব। তো আমরা এই প্রিসেটের এই কর্নার এই আইকনের ভিতরে যদি ক্লিক করি তাহলে এখানে আরও কিছু ফটোশপে এখানে আগে থেকে কিছু কালার রেডি করে রাখছে, সেগুলো আমরা এখানে পাবো। যেমন এখানে ফোল্ডার ওয়াইজ কিছু কালার আগে থেকে তৈরি করা আছে। আমাদের যদি এখান থেকে কোনো কালার নেওয়ার ইচ্ছা হয় বা প্রয়োজন হয় আমরা এখান থেকেও নিতে পারবো। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এখানে কিন্তু 2টার বেশি আছে, 3টা কালার সম্ভবত। তো আমরা এখন যদি এটাকে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে 3টা কালার একসাথে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা দেখব আরও অনেক কালার যদি আমরা অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমরা কোথায় থেকে অ্যাড করতে পারি। তো তার জন্য আমাদেরকে এই কালারের উপরে এসে ক্লিক করতে হবে।
তাহলে আমরা গ্রেডিয়েন্ট এডিটর নামে এই ধরনের একটা বক্স পাবো। এই বক্সের ভিতরে এই যে এখানে একটা কালারের স্লাইড আছে, এই স্লাইডটাতে নিচের দিকে পয়েন্ট আছে এবং উপরের দিকেও পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলোর নাম হচ্ছে কালার স্টপ। নিচেরগুলোকে বলে কালার স্টপ, উপরের পয়েন্টগুলোর নাম বলে অপাসিটি স্টপ। তো কালার স্টপের কাজ হচ্ছে যে আপনি কতগুলো কালার চাচ্ছেন ততগুলো কালার স্টপ অ্যাড করতে হবে এবং কোন কালার স্টপে কি কালার চাচ্ছেন সেই কালারটাকে আপনাকে দেখাই দিতে হবে। এবং কালার স্টপ যদি বেশি হয়ে যায় বা প্রয়োজন না থাকে তাহলে আপনি চাইলে ডিলিটও করতে পারবেন। আর অ্যাড করার জন্য জাস্ট যেখানে দরকার সেখানে যেভাবে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে, নিচে এসে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। আবার যেগুলো দরকার নেই সেটাতে ক্লিক করে আপনি নিচের দিকে যদি টেনে দেন তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। অথবা এই যে এখানে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করলেও ডিলিট করতে পারবেন। তো এইভাবে আপনি কালার স্টপ অ্যাড করতে পারবেন এবং কোন কালার স্টপে কী কালার দিবেন সেটাকে সিলেক্ট করে আপনার প্রয়োজনীয় কালারটা এখান থেকে সিলেক্ট করে তারপর ওকে দিলেই এইখানে ওই কালারটা চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমরা এই কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এই তো এইভাবে আমরা একাধিক কালার অ্যাপ্লাই করতে পারছি। এখন ওকে দেওয়ার পরে যদি আমরা এখন ক্লিক করে ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কালারগুলো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আপনি কি পরিমাণ ক্লিক করে ড্র্যাগ করছেন সেটার উপরে ডিপেন্ড করে কালারগুলো স্মুথনেসটা তৈরি হবে। অর্থাৎ একটার সাথে একটা যে মিশে যাচ্ছে সেটা যদি আপনি কম করেন তাহলে কম পরিমাণে হবে, বেশি করলে বেশি পরিমাণে স্মুথনেসটা তৈরি হবে। এই পর্যায়ে আমি গ্রেডিয়েন্ট এডিটরে আবার আসছি। এখানে অপাসিটি কি কাজ করে সেটা এখন দেখি। অপাসিটিটা হচ্ছে যদি আমরা কোনো কালারকে স্বচ্ছ করে দিতে চাই, ট্রান্সপারেন্ট করে দিতে চাই, সেই ক্ষেত্রে সেইটার অপাসিটিটা আমরা কমায় দিতে পারি। যেমন এখানে অপাসিটির যে পয়েন্টগুলো স্টপগুলো আছে এখানে দুইটা আছে। আমি এখন আরও যদি অ্যাড করতে চাই, এখানে নিচে যেভাবে অ্যাড করছি সেম উপরেরটার ক্ষেত্রেও জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন সেখানে একটা অ্যাড হয়ে যাবে। এবং এটার অপাসিটিটা যদি আমরা কমায় দিই তাহলে কালার ঠিকই আসবে, বাট মাঝখান থেকে কালারটা স্বচ্ছ হয়ে যাবে। এখন ওকে করলাম, করার পরে আমরা একটা ইমেজের উপরে অ্যাপ্লাই করে দেখি তাহলে বিষয়টা একটু ভালো বুঝতে পারবো। যেমন ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন এই দুই সাইডের অপাসিটি বেশি ছিল, যার কারণে দুই সাইডটা উপরের সাইড এবং নিচের সাইড এটা কিন্তু বেশি পরিমাণে ডার্ক হয়ে আসছে, ছবিটা দেখা যাচ্ছে না। মাঝখানের অপাসিটিটা কমানোর কারণে যে কালারগুলো ছিল সেই কালারগুলোও আসছে এবং ব্যাকগ্রাউন্ডের ইমেজটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানকার স্টাইলগুলো কী কী আছে সেটা একটু দেখি। যেমন এখানে প্রথম যে স্টাইলটা আছে এটার নাম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টের স্টাইলটা হচ্ছে আমরা যদি ক্লিক করে হরিজন্টালি এভাবে টানি সেক্ষেত্রে কালারগুলো আসবে হচ্ছে ভার্টিক্যালি। আবার যদি আমরা ভার্টিক্যালি ক্লিক করে টান দিই তাহলে কালারগুলো আসবে হরিজন্টালি। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে সার্কেল আকারে আসবে, রেডিয়াল গ্রেডিয়েন্ট এটার নাম। এটা হচ্ছে সার্কেল, গোল হয়ে আসবে, অর্থাৎ এই যে এইভাবে কালারটা গোল হয়ে চলে আসবে। আর 3 নাম্বার যেটা এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা এই টাইপের একটা অ্যাঙ্গেল তৈরি করবে। ঠিক আছে, অ্যাঙ্গেল তৈরি করবে। আর এই যেভাবে দেখা যাচ্ছে কারণ আমাদের অপাসিটিটা কিন্তু কম আছে, মাঝখানের যে অপাসিটিটা ছিল সেটা কমানো ছিল, যার কারণে এগুলো দেখা যাচ্ছে। এটা নর্মালি কিন্তু যদি অপাসিটি 100 থাকে তাহলে এইভাবে দেখা যাবে না। আমি অপাসিটিটা এটা ডিলিট করে দিচ্ছি, দিয়ে ওকে করলাম। এখন দেখেন আগের কালারটা কিন্তু বারবার চলে যাচ্ছে। এভাবে যদি কোনো অ্যাঙ্গেল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে কাজ করতে পারবো। আর পরে যেটা আছে এটার নাম রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টটা হচ্ছে যে দুইটা কালার যদি থাকে সেক্ষেত্রে আমরা একটু ভালো বুঝতে পারবো। যেমন আমি ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সিলেক্ট করে নিচ্ছি, এক্ষেত্রে একটা কালার রিফ্লেক্ট হয়ে অপর দিকে আবার আসবে। যেমন নর্মালি কি আসতো, এটা যদি আমরা প্রথমটা সিলেক্ট রাখতাম তাহলে কি আসতো, শুধু ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিলে দুইটা কালার আসতো। বাট এটার ক্ষেত্রে কি হয়েছে দেখেন, এখানে একই কালার রিফ্লেক্ট হয়ে অপর সাইডে চলে আসছে। নর্মালি আমরা যদি লিনিয়ারটা দিয়ে করতাম তাহলে কিন্তু পাশাপাশি এভাবে আসতো। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু এই স্টাইলে আসতেছে, অর্থাৎ একই জিনিস রিপিট হয়ে রিফ্লেক্ট করে অপর সাইডে চলে আসবে। 5 নাম্বার স্টাইলের নাম হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্টটা হচ্ছে এখানে একটা ডায়মন্ডের মতো একটা ডিজাইন তৈরি হবে। ঠিক আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, যেরকম ডায়মন্ডের মতো ডিজাইনটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি মোডটা আছে হচ্ছে নর্মাল, অন্যান্য আরও অনেক মোড আছে, আমরা এখান থেকে নর্মালটাকে সিলেক্ট রাখবো। যদি গ্রেডিয়েন্ট কালারের মোড চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লেয়ার প্যালেট থেকে মোডটা চেঞ্জ করব। তো লেয়ারের যে মোডটা থাকবে লেয়ার মোড, সেটার আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখলে আপনি তখন এই কাজগুলো বুঝতে পারবেন, কোন মোডের কী ধরনের কাজ
বা এই মোডগুলো দিয়ে কী কাজটা করা হয় সেইটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর অপাসিটি কী কাজ করে সেটা আমরা অলরেডি দেখেছি যে এটা যদি কমানো থাকে তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যায়, বেশি থাকলে কালারটা পুরোপুরি চলে আসে। আর এখানে রিভার্স নামে একটা অপশন যেটা টিক চিহ্ন দেওয়া নাই, এটার কাজটা হচ্ছে যেমন আমি এখন একটু প্রথমটা সিলেক্ট করে নিয়ে একবার ক্লিক করে এটা অ্যাপ্লাই করলাম। এখন দেখেন ডার্ক কালারটা আছে হচ্ছে বাম পাশে, লাইট কালারটা আছে হচ্ছে ডান পাশে। রিভার্সটা যদি আমরা অন করি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে চেঞ্জ হবে, তারপরে অ্যাপ্লাই করলে এখানেও চেঞ্জ হবে। যেমন রিভার্সটা অন করলাম, দেখেন লাইটটা আসছে বাম পাশে, ডার্কটা চলে গেছে ডান পাশে। এখন এখানেও যদি আমরা অ্যাপ্লাই করি সেক্ষেত্রেও বিপরীত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে রিভার্স, জাস্ট বিপরীতে কালারটা একটা বিপরীতে নিয়ে আসবে। এই পর্বে আমি দেখাবো পেইন্ট বাকেট টুলের ব্যবহার। পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা সাধারণত দুইটা কাজ করতে পারবো, একটা হচ্ছে ফরগ্রাউন্ডের কালার অ্যাপ্লাই করা, আরেকটা হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করা। আপনি কোন কাজটা করতে যাচ্ছেন সেটার উপরে ভিত্তি করে কন্ট্রোল বার থেকে আপনি সেই কাজটাকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, তো এখন ফরগ্রাউন্ডটা সিলেক্ট করা আছে। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমি যদি কোথাও ক্লিক করি, যেমন যদি কোনো সাদা একটা ডকুমেন্টে এসে ক্লিক করি, ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটাই কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই এক ক্লিকে পুরোটাতেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যেটা আমরা অল্টার ডিলিট দিয়ে অ্যাপ্লাই করতাম সেই কাজটা করবে হচ্ছে এই পেইন্ট বাকেট টুল। যদি সিলেকশন করা থাকে তাহলে শুধুমাত্র সেটার ভিতরেই কালারটা অ্যাপ্লাই করছে। তো খালি জায়গাতে যেমন কালার অ্যাপ্লাই করছে, তেমনিভাবে যেখানে কালার আছে, অলরেডি কালার দেওয়া আছে, আমরা চাইলে সেটাকেও কালার চেঞ্জ করতে পারবো কোনো সিলেকশন করা ছাড়াই। যেমন এখানে যে প্যাটার্নের যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, আমি এখন চাচ্ছি যে এখানে যে কালারটা আছে এই কালারটাকে আমরা চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা কোন কালার দিয়ে এই কালারটাকে পরিবর্তন করতে চাচ্ছি সেই কালারটা ফরগ্রাউন্ড কালারে সিলেক্ট করে নিতে হবে। এরপরে এখন আমি যদি এখানে এসে যে কোনো একটা কালারে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে পুরো এই ডকুমেন্টে এই কালারটা যেই জায়গায় ছিল সব জায়গাতেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন চাচ্ছি যে না, এখানে এক ক্লিক করলে শুধুমাত্র এইখানকার এই এতটুকু জায়গার কালারই চেঞ্জ হবে। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল বারে এখানে কন্টিজিয়াসটা চেক মার্ক করে দিতে হবে। এটা আনচেকড অবস্থায় আছে, যার কারণে কি হলো, পুরোটাতেই সেম কালার যেখানে পেয়েছে, মাঝখানে সাদা কালার থাকার পরেও সেম কালারকে সে পরিবর্তন করে দিয়েছে। যদি কন্টিজিয়াসটা অন করে দিই তাহলে যেখানে ক্লিক করব শুধুমাত্র সেটার কালারটাই চেঞ্জ হচ্ছে। তো এই ইমেজের ক্ষেত্রে আমি চাচ্ছি যে কন্টিজিয়াসটা অফ রেখে আমি পুরো ইমেজের এই কালারটা চেঞ্জ করব। তো এখানে দুইটা কালার আছে, আমি দুইটা কালারকেই চেঞ্জ করব। আচ্ছা, এখন কন্ট্রোল বারে দেখেন টলারেন্সের বিষয়টাও এর আগেও আমরা দেখেছি, এখানেও আছে। টলারেন্স কি কাজ করে সেটা আমরা অলরেডি জানি, যে এটার ভ্যালু কম থাকলে সেই ক্ষেত্রে কালারটা ধরতে পারে কম, আর যদি বেশি থাকে তাহলে কালারটাকে বেশি পরিমাণে ধরতে পারে। তো এখানে যেহেতু কালারগুলো সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট কালার নাই, মানে একটার সাথে একটা মিশে গেছে এমন নাই। হ্যাঁ, এখানে দুইটা করে কালার বাট আলাদা, এখানে একটা দুইটা কালারের যে পার্থক্যটা সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আমরা যদি এখানে পার্সেন্টেজটা বাড়ায় দিই সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হবে। যদি আমি একই পাপড়িতে দুই দিকে দুই রকম কালার দিতে যাই সেটা কিন্তু হবে না, তখন দেখা যাচ্ছে যে পুরোটাকেই সে এক কালার হিসাবে ধরে নিচ্ছে। তো এটা প্রয়োজন মতো আমরা কম বেশি করে নিব। তো যদি দেখেন যে বেশি করলে সমস্যা হচ্ছে তাহলে কমায় দিবেন, যদি কম থাকলে সমস্যা হয় তাহলে আরেকটু বাড়ায় দিয়ে দেখবেন। ঠিক আছে, এবং অল্প অল্প করে বাড়ায় দিয়ে আপনি দেখতে পারেন। তো এইভাবে আমরা কালারটাকে খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারছি। এখন আমরা পেইন্ট বাকেট টুলের দ্বিতীয় যে কাজটা আছে সেটা দেখব, সেটা হচ্ছে যে প্যাটার্ন অ্যাপ্লাই করা। তো প্যাটার্ন অ্যাপ্লাই করার কাজটা আমরা এর আগে প্যাটার্ন স্টেম টুল দিয়ে দেখে আসছি। প্যাটার্ন স্টেম টুল দিয়ে যখন আমরা কাজটা করেছিলাম তখন কি করতে হয়েছিল, যে প্যাটার্নটা আমাকে ক্লিক করে ড্র্যাগ করে করে আমি যে জায়গাতে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেখানে ক্লিক করে ড্র্যাগ করে করে অ্যাপ্লাই করতে হতো। বাট পেইন্ট বাকেট টুল দিয়ে যদি আমরা প্যাটার্নটা সিলেক্ট করে নিই, তারপরে এখানে প্যাটার্নের ডিজাইনটা যদি আমরা সিলেক্ট করে নিই, এখানে ডিফল্টভাবে একটা সিলেক্ট করা আছে। তো এটার ক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করলে পুরোটাতেই অ্যাপ্লাই হয়ে যাবে, আপনাকে ক্লিক করে ড্র্যাগ করার প্রয়োজন হবে না। ঠিক আছে, আনডু করে নিচ্ছি। আমাদের যে প্যাটার্নটা আমাদের বানানো ছিল সেটা আমি সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, পুরোটাতেই এখানে অ্যাপ্লাই হয়ে গেছে ড্র্যাগ করা ছাড়াই। জাস্ট একটা ক্লিক করলে পুরোটাতেই অ্যাপ্লাই হয়ে যাবে। যদি সিলেকশন করা থাকে সেই ক্ষেত্রে সিলেকশনের ভিতরে এসে যদি ক্লিক করি তাহলে শুধুমাত্র সিলেকশনের ভিতরেই সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই ছিল পেইন্ট বাকেট টুলের ব্যবহারটি। পেইন্ট বাকেট টুলের নিচে আরেকটি টুল আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এই টুলটা হচ্ছে 3D কোনো অবজেক্ট তৈরি করে যদি কালার অ্যাপ্লাই করতে চাই সেটার ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। তো এই ছিল প্রফেশনাল ফটোশপ কোর্সের দ্বিতীয় পর্বের বেশ কিছু টুলস এবং অপশনের ব্যবহার। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রবলেম হয়
অথবা আপনি প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আপনি ভিডিও কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা ফেসবুকে আমাকে মেসেজ দিয়েও জানাতে পারেন। আর ফেসবুকের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার ভিডিওর এই পর্যন্ত চলে আসেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।